তোকে এখানে কেন ডেকেছি তুই কি বুঝতে পারছিস আকাশ? না ম্যাডাম, আমি গরিব মানুষ। আপনাদের মতো বড় লোকদের এত বিশাল অডিটোরিয়ামে ডাকার কারণ বোঝার মতো বুদ্ধি আমার নেই। তোর এই ফালতু ন্যাকামো আমার একদম পছন্দ না। ক্যাম্পাসে তুই নিজেকে খুব স্মার্ট ভাবিস, তাই না? স্মার্ট বাবার তো কিছু নেই, আমি যেমন তেমনি থাকি। তা হঠাৎ প্রধানমন্ত্রীর মেয়ের আমার মতো একটা সাধারণ থার্ড ইয়ারের স্টুডেন্টের সাথে কি দরকার পড়লো? আর এই বাইরে এত এসএসএফ গার্ড দাঁড় করে রাখারই বা কারণ কি? কারণ আমি চাই না আমাদের এই কথার মাঝে বাহিরের কোনো সাধারণ মানুষ নাক গলাক। আর দরকারটা খুবই সামান্য, আমি তোকে বিয়ে করতে চাই। কি বললেন? বিয়ে? সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিত্যক্ত ভিআইপি অডিটোরিয়ামের ভেতরটা পুরোপুরি অন্ধকার। শুধু স্টেজের ঠিক মাঝখানে একটা উজ্জ্বল স্পটলাইট জ্বলছে। সে আলোর নিচে মুখোমুখি দাঁড়িয়ে আছে সিমি শিকদার আর আকাশ। সিমি বর্তমান প্রাইম মিনিস্টারের মেয়ে, আর আকাশ একজন সাধারণ ছাত্র। বাইরে কড়া রোদে পাহারায় দাঁড়িয়ে আছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা, যাদের লিড দিচ্ছে মেজর তারেক। সিমি আর আকাশ একই ডিপার্টমেন্টে পড়ে, তাই আগে থেকে একে অপরকে চেনে। তবে সিমির চোখে আকাশ সবসময় একটা অবহেলিত ফকিরা ছেলে। হ্যাঁ, বিয়ে। তুই ঠিকই শুনেছিস। ম্যাডাম, আপনি কি কোনো সস্তা বাংলা সিনেমার স্ক্রিপ্ট প্র্যাকটিস করছেন আমার সাথে? আমি কিন্তু ভালো অভিনেতা নই। আমি ফাজলামো করছি না আকাশ, আমি খুব সিরিয়াস। তোকে আমি 1 বছরের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করতে চাই। মাথা কি পুরো খারাপ হয়ে গেছে আপনার? আমি একজন মুসলিম ছেলে। আমাদের ধর্মে কন্ট্যাক্ট ম্যারেজ বলতে কোনো শব্দ নেই। বিয়ে কোনো পুতুল খেলা না। ধর্মের লেকচার আমাকে দিবি না। আমি যা বলছি তুই শুধু চুপচাপ শুনে যাবি। শুনবো কেন? আপনি আমাকে ডেকেছেন, আমি এসেছি। এখন দেখছি আপনি আবুল তাবুল বকছেন। আমি যাচ্ছি। তুই এক পাও নড়বি না এখান থেকে। কেন? আপনি কি আমাকে আটকে রাখবেন? এটা কিন্তু আপনার বাবার জমিদারি না, এটা বিশ্ববিদ্যালয়। আমার মা এই দেশের প্রধানমন্ত্রী। আমার কাছে পুরো দেশটাই আমার জমিদারি। আর তুই একটা সামান্য বস্তির ছেলে। প্রধানমন্ত্রীর মেয়ে বলে কি দুনিয়ার সবাইকে কেনা যায় সিমি? আপনার টাকা আছে বলে আপনি চাইলেই কারো জীবন নিয়ে 1 বছরের জন্য ছিনিমিনি খেলতে পারবেন না। মুখে অনেক বড় বড় কথা তোর না। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? আমার একটা ইশারায় তোর মতো 10টা ফকিরের ছেলে রাস্তা থেকে গায়েব হয়ে যাবে। তা হতে পারে, কিন্তু এই আকাশকে আপনি কিনতে পারবেন না, কখনোই না। আপনার ওই কন্ট্যাক্ট ম্যারেজ আপনি আপনার লেভেলের কোনো মন্ত্রীর ছেলের সাথে গিয়ে করুন। আমাকে মাফ করবেন। আমার লেভেলের কারোর সাথে বিয়ে করার হলে আমি তোর ওই ফাটা শার্ট আর ছেঁড়া জিন্সের গন্ধ শুকতে এই অন্ধকার অডিটোরিয়ামে আসতাম না। তাহলে আমার কাছে কেন এসেছেন? ক্যাম্পাসে তো আমার চেয়ে অনেক ভালো ভালো ছেলে আছে। কারণ তুই এতিমের মতো থাকিস। তোর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তোকে ব্যবহার করা খুব সহজ। ব্যবহার করা সহজ? আপনি আমাকে টিস্যু পেপার ভেবেছেন নাকি? টিস্যু পেপারের চেয়ে তোর দাম খুব একটা বেশি না আমার কাছে। তুই সোজা আমার কথা রাজি হবি কিনা সেটা বল। আমি রাজি না। আপনার প্রস্তাবে আমি থুতু ফেলি। আসি ম্যাডাম শিকদার। আকাশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চরম অবজ্ঞার সাথে ঘুরে হাঁটা ধরে দরজার দিকে। আকাশের এই অ্যাটিটিউড সিমের ইগোতে মারাত্মক আঘাত করে। তার মতো রূপবতী এবং ক্ষমতাধর মেয়ের মুখের উপর কোনো ছেলে এভাবে না করে চলে যাবে, এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। সিমির চোখ রাগে লাল হয়ে ওঠে। তোর বাবা মিরপুর 10 নম্বরে একটা ছোট্ট মুদি দোকান চালায়, তাই না? আর মা মানুষের কাপড় সেলাই করে। আমার ফ্যামিলি নিয়ে কথা বলবেন না সিমি। আপনি আপনার লিমিট ক্রস করছেন। লিমিট ক্রস আমি এখনো শুরু করিনি। তুই যদি এই বিয়েতে রাজি না হোস, কাল সকালে নিউজ হেডলাইন কি হবে জানিস? কি বলতে চাইছেন আপনি? তোর বাবার ওই নোংরা মুদি দোকানের চালের বস্তার ভেতর থেকে ডিবি পুলিশ আজ রাতে 10,000 পিস ইয়াবা উদ্ধার করবে। আপনি এত নিচে নামতে পারেন? এটা তো অবিচার। আমার বাবা একজন সৎ মানুষ। সৎ মানুষ তো। কাল যখন তোর বাবা মা দুজনেরই জেলের ঘানি টানবে আর পুলিশের রিমান্ডে মার খাবে, তখন বুঝবে সততার দাম কত। আপনার কি বিবেক বলতে কিছু নেই? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি।
আমার দরকার মেটানোর জন্য আমি বিবেক পকেটে নিয়ে ঘুরি না আকাশ। আমি যা চাই তা আমি আদায় করে ছাড়ি। আপনি এটা করতে পারেন না সিমি। প্লিজ, আমার বাবা মায়ের বয়স হয়েছে, তারা এই পুলিশের ঝামেলা নিতে পারবে না। তাহলে তুই রাজি হচ্ছিস? আমার তো আর কোনো রাস্তা খোলা রাখলেন না আপনি, আমি বাধ্য। গুড বয়। এভাবেই লাইনে থাকতে হয়। এখন আমার শর্তগুলো খুব মন দিয়ে শোন। বলুন, শুনছি। প্রথম শর্ত, এই বিয়ের কথা কাকপক্ষীয় জানবে না। আমার ফ্যামিলি, SSF, তোর বন্ধু বান্ধব কেউ না। কিন্তু বিয়ের কোনো একটা প্রমাণ তো থাকবে, কাজে অফিসে তো রেকর্ড থাকবে। সেটা আমি ম্যানেজ করব, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। তুই শুধু তোর মুখ বন্ধ রাখবি। দ্বিতীয় শর্ত কি? আমরা এক ছাদের নিচে তো দূরের কথা, ক্যাম্পাসও একে অপরের থেকে 100 হাত দূরে থাকবো। আমি থাকবো আমার কড়া প্রোটোকলে PM হাউসে, আর তুই থাকবি তোর ওই বস্তির ম্যাচে। তার মানে রাস্তাঘাটে দেখা হলেও নাচ ছানার বার করতে হবে? একদম ঠিক বুঝেছিস। তুই আমার দিকে ভুলেও তাকাবি না। আর তৃতীয় শর্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটাও বলে ফেলুন। তোর কোনো স্বামী সুলভ অধিকার থাকবে না। তুই আমার গায়ে একটা আঙুলও ছোঁয়াতে পারবি না। আমি তোর বউ, এই কথাটা শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। খুব ভালো কথা। আমারও আপনার মতো অহংকারী মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। মুখ সামলে কথা বল ফকির। আর শোন, এই 1 বছর তোর মুখ বন্ধ রাখার জন্য তোকে প্রতি মাসে 5 লক্ষ টাকা করে স্যালারি দেওয়া হবে। 5 লক্ষ টাকা? আমার দাম তো দেখছি আপনি বেশ ভালোই ধরেছেন। তোর দাম 5 টাকাও না। এটা দিচ্ছি কারণ তুই যেন টাকার লোভে মুখ না খুলিস। এবার সাইন কর। সিমি তার দামি গুচি ব্যাগ থেকে একটা লিগ্যাল স্ট্যাম্প পেপার বের করে আকাশের দিকে ছুঁড়ে দেয়। আকাশ পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ সেটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে চরম অসহায়ত্বের অভিনয়, যেন সে ফাঁদে পড়ে গেছে। তাড়াতাড়ি সাইন কর, আমার হাতে একদম সময় নেই। বাজারে মেজর তারেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কলম তো নেই আমার কাছে। নে, এটা দিয়ে কর। সিমি তার গোল্ডেন পার্কার পেনটা এগিয়ে দেয়। আকাশ ডান হাত দিয়ে কলমটা নেওয়ার বদলে বাঁ হাত দিয়ে কলমটা ধরে এবং স্ট্যাম্প পেপারের নিচে একটা অগোছালো অদ্ভুত ধরনের সাইন করে দেয়। সাইনটা দেখতে সাধারণ মনে হলেও এর পেছনের গভীরতা সিমি ক্ষণাক্ষরেও বুঝতে পারেনি। তুই বা হাতি নাকি? জানতাম না তো। গরিব মানুষের ডান হাত আর বাঁ হাত সব সমান ম্যাডাম। আজ থেকে তুই আমার কেনা গোলাম, মনে থাকে যেন কথাটা। কবে কোথায় যেতে হবে বিয়ের জন্য? আজ রাত 10টায় আমি তোকে একটা লোকেশন মেসেজ করে দেব। ঠিক সময় চলে আসবি। কোনো চালাকি করার চেষ্টা করলে তোর বাবা মা সোজা জেলে যাবে। আমি আসবো, আপনি চিন্তা করবেন না। কথাগুলো শেষ করে সিমি অহংকারের হাসি হেসে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায়। বাইরে বের হতেই SSF গার্ডরা তাকে ঘিরে ফেলে। আকাশ কিছুক্ষণ সেই ফাঁকা স্টেজের স্পটলাইটের নিচে দাঁড়িয়ে থাকে। তার অসহায় চেহারার বদলে সেখানে ফুটে ওঠে একটা সূক্ষ্ম রহস্যময় হাসি। এরপর সেও নিজের ছেঁড়া ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। বন্ধুগণ, আপনারা ভাবছেন সিমি কোনো কারণ ছাড়াই কেন এমন করছে, তাই তো? চিন্তা নেই, এর পেছনে এক বিশাল রহস্য লুকিয়ে আছে। গল্প শুনতে থাকুন, ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবেন। দুপুরের কড়া রোদ আস্তে আস্তে মিলিয়ে গিয়ে ঢাকার বুকে ব্যস্ত সন্ধ্যা নেমে আসে। মোহাম্মদপুর বেড়িবাঁধের দিকে রাস্তার জ্যাম ঠেলে রাত ঠিক 10টায় বসিলা ব্রিজের নিচে একটা পুরনো আধভাঙা টিনশেড বিল্ডিংয়ের সামনে এসে থামে সিমির কালো ল্যান্ড ক্রুজার। জায়গাটা আগে থেকে মেজর তারেক ক্লিয়ার করে রেখেছিল। বিল্ডিংয়ের দোতলায় ছোট্ট একটা রুমে কাজী আবু বকর অপেক্ষা করছেন। লোকটার বয়স 60-এর কাছাকাছি, চোখে মোটা ফ্রেমের চশমা। পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, কিন্তু গোপনে এই কাজীপাড়ায় রেজিস্ট্রি ছাড়া বিয়ের কাজগুলো করে থাকেন। কাজী আবু বকর বলেন, বাবা, তোমরা কি সত্যি এই বিয়েটা করতে চাও? মেয়েটার সাথে তো দেখছি অনেক পুলিশ টুলিশ। হ্যাঁ চাচা, আপনি শুরু করুন, আমাদের হাতে সময় কম। আপনার এত কথা বলার কি দরকার? আপনাকে টাকা দেওয়া হয়েছে, আপনি শুধু আপনার কাজটাই শেষ করুন। রাগ করো না মা, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। বিয়ে তো আর ছেলে খেলা না। আমার সাথে ফিলোসফি বাড়াবেন না, জলদি ফর্মালিটি শেষ করুন। তারেক ভাই নিচে ওয়েট করছেন। চাচা, উনি একটু রেগে আছেন, আপনি দোয়া পড়ে কবুল পড়ানো শুরু করেন। আচ্ছা বাবা, তোমরা এই দুজন কি প্রাপ্তবয়স্ক? দুজনেরই কি এই বিয়েতে সম্পূর্ণ
সম্মতি আছে? জি চাচা, আমার সম্মতি আছে। আমারও আছে, তাড়াতাড়ি করুন। কাজী সাহেব কোরআন থেকে কিছু অংশ তিলওয়াত করেন। এরপর মুসলিম রীতি অনুযায়ী 3বার কবুল পড়ানোর মাধ্যমে আকাশ ও সিমির বিয়ে সম্পন্ন হয়। সাক্ষী হিসেবে কাজী সাহেবেরই 2জন পরিচিত লোক সেখানে উপস্থিত ছিল, যাদের মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। এই নাও মা, রেজিস্ট্রি খাতায় তোমার একটা সাইন দাও। আমি কোন খাতায় সাইন করব ইন্দ্র? আপনাকে আগেই বলা হয়েছিল এই বিষয়ে কোনো লিগ্যাল ডকুমেন্টস আমি রাখবো না। কিন্তু মা, কাবিননামা ছাড়া তো। ব্যাস, আর একটা কথাও না। আমি যা বলছি তাই হবে। এই নিন আপনার বাকি টাকা। সিমি একটা মোটা টাকার বান্ডেল কাজী সাহেবের টেবিলের উপর ছুঁড়ে মারে। তারপর আকাশের দিকে এক পলক চরম ঘৃণার দৃষ্টিতে তাকায়। শোন ফকিররা, কাল থেকে ক্যাম্পাসে আমার ছায়াও যেন তুই না মারাস। আজ থেকে তোর আর আমার রাস্তা পুরোপুরি আলাদা। 1 মাসের 1 তারিখে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সাবধানে বাড়ি ফিরবেন ম্যাডাম, রাস্তাঘাট ভালো না। তোর এই সস্তা দরদ আমাকে দেখানোর কোনো দরকার নেই। তুই তোর নিজের চরকায় তেল দে। সিমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে খটখট শব্দ করে হাই হিল তুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। মেজর তারেক তাকে গাড়িতে তুলে নিয়ে তীব্র বেগে ঢাকার শহরের দিকে চলে যায়। আকাশ কিছুক্ষণ সেই কাজী অফিসের জানালায় দাঁড়িয়ে গাড়ির লাল আলো মিলিয়ে যাওয়া দেখে। এরপর সেও ধীরে ধীরে নিচে নেমে আসে। রাস্তাটা বেশ অন্ধকার এবং শুনশান। আকাশ পকেট থেকে একটা সস্তা গোল্ড লিভ সিগারেট বের করে ধরিয়ে হাঁটতে শুরু করে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর সে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের কাছে একটা চায়ের টং দোকানের সামনে এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 11:30। কিন্তু টিএসসির এই জায়গাটায় এখনো অনেক আড্ডা চলছে। মামা, কড়া করে একটা লাল চা দিয়েন তো, আদা বেশি করে। আরে আকাশ ভাই, আজকে এত রাইতে চেহারা এমন শুকনো কেন? বিয়া টিয়া করছেন নাকি? দৌড়ো মামা, ফাজলামি করেন? আমার মতো ফকিন্নির পোলারে কে বিয়া করব? চা দেন তাড়াতাড়ি। আরে দোস্ত আকাশ, তুই এখানে? আমি তোরে পুরো নীল ক্ষেত খুঁজতেছি। মফিজ আকাশের ক্যাম্পাসের একমাত্র ক্লোজ বন্ধু। ছেলেটার বাড়ি নোয়াখালীর মাইস্তিতে। সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় আর কথায় কথায় শুধু ব্যবসার নতুন নতুন আইডিয়া খোঁজে। দেখতে রোগাটে, পরনে সব সময় একটা প্রিন্টের শার্ট থাকে। কেন, কি হয়েছে? এত আবারছিস কেন তুই? আরে ভাই, একটা বিরাট খবর আছে। ঢাকা কলেজের সামনে আজকাল সন্ধ্যায় যে মারামারিটা হলো না, ওইখানে আমার একটা স্যান্ডেল হারাই গেছে। স্যান্ডেল হারাইছে তো আমি কি করব? আমি কি মুছি নাকি যে স্যান্ডেল খুঁজবো তোর? আরে না ভাই, স্যান্ডেলটা বাটার ছিল। 800 টাকা দিয়ে মাত্র গত সপ্তাহে কিনছিলাম। তুই চল আমার লগে, ওইখানে গিয়া খুঁজি। তুই একটা আস্ত পাগল মফিস। রাত 12টার সময় আমি তোর বেটার স্যান্ডেল খুঁজতে যাবো ঢাকা কলেজের সামনে? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুই যাবি না? দোস্ত হইয়া এইটুকু করবি না আমার লাইগা? না, করব না। তুই চুপচাপ বস, চা খা, বিল আমি দিচ্ছি। চা খামো, লগে একটা কেকও খামো, কিন্তু স্যান্ডেলের শোক আমি ভুলতে পারবো না দোস্ত। আমার কলিজাটা ফাইটে যাইতেছে। কালকে নিউ মার্কেট থেকে তোকে নতুন স্যান্ডেল কিনে দেব। এখন জ্ঞান জ্ঞান বন্ধ করতো। সত্যি কিনে দিবি? তুই তো আবার ফকিন্নির হাড্ডি, টাকা পাবি কই? সেটা তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। মফিজের এমন পাগলামি দেখে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দেয়। আজকের এই রাতটা তার জীবনে কত বড় একটা ঝড় নিয়ে এসেছে। আর সে যে কিছুক্ষণ আগে এদেশের সবচেয়ে ক্ষমতাধর মেয়ের স্বামী হয়ে গেছে, সেটা এই বোকা বন্ধুটাকে বোঝানোর কোনো উপায় আর নেই। আকাশ চুপচাপ রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোর দিকে তাকিয়ে থাকে। রাত 2:30। এদিকে তেজগাঁওয়ের পিএম হাউসের 3 তলায় সিমির হাই সিকিউরিটি বেডরুমে পিন পতন নীরবতা। বাথরুম থেকে স্নান সেরে মেরুন রঙের সিল্কের বাথরব পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল সিমি। আপেলটা বেশ মিষ্টি ম্যাডাম। পিএম হাউসের আপেল বলে কথা। কে কে ওখানে? এত ভয় পাওয়ার তো কোনো কিছু নেই, আমি তো আর ভূত না। তুই তুই এখানে কিভাবে আসলি? হঠাৎ বিছানায় বসে থাকা আকাশের আপেল কামড়ানোর শব্দে আয়নায় তার প্রতিবিম্ব দেখে সিমি রক্তহীন হয়ে যায়। টিএসসির টং দোকানে চা খেয়ে বস্তিতে ফেরার কথা ছিল আকাশের,
কিন্তু সে কিভাবে এত কড়া পাহারা ভেদ করে এখানে এলো তা এক বিরাট রহস্য। আমার প্রশ্নের উত্তর দে ফকিরা, তুই এই ঘরের ভিতর ঢুকলি কি করে? নিচে এতগুলো গার্ড, সিসিটিভি ক্যামেরা, লেজার সিকিউরিটি সব পার হয়ে তুই এখানে? ম্যাডাম, সিকিউরিটি তো সাধারণ মানুষের জন্য। আপনার স্বামী তো আর তার সাধারণ মানুষ হতে পারে না, তাই না? মুখ সামলে কথা বল। তুই আমার স্বামী না, তুই আমার কেনা গোলাম। আমি এক্ষুনি তারিক ভাইকে ডাকছি। তুই আজ জ্যান্ত এই বাড়ি থেকে বের হতে পারবি না। ডাকুন না, আপনার হাতের কাছে তো ইন্টারকম। একবার বোতাম চাপলেই পুরো এসএসএফ বাহিনী এই রুমে ঢুকে যাবে। তুই কি ভেবেছিস আমি ডাকতে পারবো না? এই দেখ আমি কি করি। সিমি ইন্টারকমের দিকে হাত বাড়াতেই আকাশ বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে ওঠে। 1 সেকেন্ডের ভগ্নাংশে সে সিমির কোমর শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। আকাশের চোখের সেই ভীরু ভাবটা আর নেই, সেখানে এখন এক ক্ষুধার্ত নেকড়ের হিংস্রতা। ডাকছেন না কেন ম্যাডাম? আঙ্গুল কাঁপছে কেন? ছাড় আমাকে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? গায়ে হাত তো মাত্র দিলাম বউ, আসল অধিকার খাটানোর তো এখনো বাকি। তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না ফকিরা। তুই জানিস এর পরিণাম কি হবে? কি হবে? আমাকে গুলি করে মেরে ফেলবেন? কিন্তু তার আগে কি হবে জানেন তো? কি বকছিস তুই? এসএসএফ যখন এই ঘরের দরজা ভাঙবে, তারা দেখবে প্রধানমন্ত্রীর মেয়ে রাত 2:30টায় একটা বস্তির ছেলের সাথে একই ঘরে। তো আপনি এই সামান্য একটা বাথরুম পরে আছেন, তখন আপনার সিক্রেট কন্ট্যাক্ট ম্যারেজের কি হবে ম্যাডাম? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? আমি গরিব মানুষ ম্যাডাম, আমি ব্ল্যাকমেল করবো কিভাবে? আমি তো শুধু আপনার সম্মানের কথা ভাবছি। কাল সকালে যদি পেপারে নিউজ আসে সিমি শিকদার একটা মুদি দোকানের ছেলেকে লুকিয়ে বিয়ে করেছে, তারপর আবার বেডরুমে নিয়ে এসেছে সেই ছেলেকে, তখন আপনার ওই অহংকার কোথায় গিয়ে ঠেকবে? তোর কি টাকার অভাব পড়েছে? আমি কালই তোর অ্যাকাউন্টে আরো 10 লাখ টাকা পাঠিয়ে দিব। তুই প্লিজ আমার ঘর থেকে বের হ। টাকা দিয়ে সব কেনা যায় না সিমি, কিছু জিনিস জোর করে আদায় করে নিতে হয়। যেমন ধরুন, একটা স্বামী তার স্ত্রীর শরীরের উপর অধিকার। তুই একটা লুচ্চা, তুই একটা জানোয়ার। তা বলতে পারেন, তবে জানোয়ারের সামনে কোনো কাঁচা মাংস থাকলে সে কিন্তু সেটা ছেড়ে দেয় না। আকাশ বাঁকা হেসে সিমির বাথরবের সিল্কের বেল্টটা ধরে হালকা একটা টান দেয়। সিমির বুক ভয়ে আর রাগে ধুকপুক করছে। আকাশের গায়ের বনো গন্ধ আর তার শক্ত পেশির চাপে সিমি পুতুলের মতন আটকে গেছে। সে আকাশকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকাশের পাথরের মতো শরীরের সামনে সে কিছুই করতে পারে না। প্লিজ আকাশ, তুই লিমিট ক্রস করছিস। বেলটা ছাড়। আজব কথা, আজ বিকালে অডিটোরিয়ামে আপনি যখন লিমিট ক্রস করে আমার বাবা মাকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছিলেন, তখন লিমিট কোথায় ছিল? আমি তোকে টাকা দিচ্ছি, তুই আমার শর্ত ভাঙতে পারিস না। শর্ত? কাগজ ছিঁড়লে যেমন শর্ত শেষ হয়ে যায়, তেমনি এই বাথরুমের এই ফিতাটা খুললেও কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবে ম্যাডাম। তখন প্রধানমন্ত্রীর মেয়ের এই সুন্দর শরীরটা রাখার জন্য আর কিছুই থাকবে না। তুই আমার সাথে এমন কেন করছিস? তোর তো শুধু টাকার দরকার ছিল। টাকা তো রাস্তার বিকেলেও চায় ম্যাডাম, কিন্তু আপনি তো আমাকে স্বামী বানিয়েছেন, আর স্বামী তো শুধু টাকা নিয়ে সন্তুষ্ট থাকে না, রাত্রে থেকে আরো অনেক কিছু করে। বুঝতে পারছেন তো? আমি তোকে কাল সকালে ডিভোর্স দেব। তোর মতো ছোট লোকের সাথে এক মুহূর্ত সম্পর্ক রাখবো না আমি। দিয়ে দিন, কিন্তু তার আগে ডিভোর্সের কারণ হিসাবে কি লিখবেন? যে আমি আপনার বাথরুমে ঢুকেছিলাম, নাকি লিখবেন যে আমি আমার বউয়ের সাথে একটু রোমান্স করতে চেয়েছিলাম? তোর মুখে রোমান্স শব্দটা মানায় না। তুই একটা বস্তির ফকিরা। হতে পারে ফকিরা, কিন্তু এই ফকিরাই এখন আপনার এত কাছে দাঁড়িয়ে আছে, আপনার শরীরের ঘ্রাণ নিচ্ছে, আর আপনি চাইলেও কাউকে ডাকতে পারছেন না। কেমন লাগছে অসহায়ত্ব? আকাশ তার মুখটা সিমির ঘাড়ের একদম কাছে নিয়ে যায়। সিমির ভেজা চুলের মিষ্টি গন্ধ শুঁকে সে গভীর একটা শ্বাস নেয়। সিমির সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে। আপনার ত্বক তো দেখছি খুব নরম ম্যাডাম, এত নরম শরীর কি আমার মতো একটা রুক্ষ ছেলের ছোঁয়া সহ্য হবে? প্লিজ তুই দূরে যা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে তো কষ্ট হবে, এত বড় একটা ভুল যে করে বসেছেন আমাকে বিয়ে করে, এখন তো এই শাস্তি আপনাকে পেতেই হবে। আমি তোকে খুন করে ফেলবো আকাশ। তুই আমাকে চিনিস না।
চিনতেই তো এসেছি বউ, একটু ভালো করে চিনে নেই। আকাশের বাঁ হাতটা সিমির খোলা পিঠের উপর দিয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকে। তার আঙ্গুলের স্পর্শে সিমি শিওরে ওঠে। সিমির চোখ দিয়ে এবার রাগে আর অপমানে পানি বেরিয়ে আসে। সে কখনোই ভাবেনি তার নিজের বেডরুমে সে এভাবে কারো কাছে জিম্মি হয়ে পড়বে। তুই কি চাস আমার কাছে? তুই তো বলেছিলি তুই আমার মতো অহংকারী মেয়েকে পছন্দ করিস না। পছন্দ করে না সেটা তো ঠিক, কিন্তু অহংকারী মেয়েদের চোখের এই অসহায় দৃষ্টিতে দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে যখন তারা বুঝতে পারে যে তাদের অহংকার আসলে কতটা ঠুনকো। তুই একটা সাইকোপ্যাথ। আপনার এই মিষ্টি ঠোঁট দিয়ে গালিগুলো কিন্তু দারুণ মানায়। ইচ্ছে করছে এই ঠোঁট দুটো এখন একটু টেস্ট করে দেখি। খবরদার আকাশ, তুই যদি আমাকে কিস করিস আমি কিন্তু সত্যি চিৎকার করব। আমার কিছু যায় আসে না যদি সবাই জেনে যায়। করুন না, আমি তো চাই পুরো পিএম হাউস জানুক সিমি সিকদার আজ রাতে বাসর করছে, কাল সারা দেশের মানুষ জানবে আপনি আমার। আকাশ ইচ্ছে করে সিমির ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে যায়। তাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছে। সিমি ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে, কিন্তু আকাশ সিমিকে চুমু খায় না, শুধু তার গালের উপর দিয়ে নিজের ঠোঁটটা হালকা করে ছুঁয়ে কানের কাছে নিয়ে যায়। আজকের মতো ছেড়ে দিলাম ম্যাডাম, কিন্তু মনে রাখবেন বিয়ের এই 1 বছর আপনি আমার সম্পত্তি। আমি কারো সম্পত্তি না, তুই আমার ঘর থেকে বের হ। বের তো আমি হবই, আমারও বস্তিতে অনেক কাজ পড়ে আছে, আপনার মতো এত ফ্রি সময় আমার নেই। কিভাবে যাবি? বাইরে তো গার্ড। যেভাবে এসেছি সেভাবেই যাব, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি কথা? বউয়ের রুমে আসার জন্য সামনে কোনো প্রটোকল লাগে না, আমার যখন ইচ্ছে হবে আমি আসবো। আপনার শরীরের এই ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে, তাই ব্যালকনির দরজাটা সবসময় খোলা রাখো। আমি কালই বেলকনিতে গ্রিল লাগিয়ে দিব, তুই আর কোনো দিন এই রুমে ঢুকতে পারবি না। গ্রিল লাগান আর দেয়াল তুলুন, আকাশকে আটকাতে পারবেন না। গুড নাইট বউ। আকাশ সিমিকে ছেড়ে দিয়ে বেলকানির দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারে বেলকানির রেলিংয়ের উপর দাঁড়িয়ে সে 1 সেকেন্ডের জন্য সিমির দিকে ফিরে তাকায়। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি। তারপর কোনো রকম শব্দ না করেই সে নিচে ঝাঁপ দেয়। সিমি দৌড়ে গিয়ে বেলকানিতেই নিচে তাকায়, কিন্তু সেখানে কারো কোনো চিহ্ন নেই। এত উঁচু থেকে একটা মানুষ কিভাবে হাওয়া হয়ে গেল সেটা সিমির মগজে ঢোকে না। ছেলেটা আসলে কে? ও তো কোনো সাধারণ বস্তির ছেলে হতে পারে না। সিমির বুকের ভেতর প্রথমবারের মতন একটা তীব্র ভয়ের সৃষ্টি হয়। সে কাঁপতে কাঁপতে বেলকনির দরজাটা বন্ধ করে ফ্লোরে বসে পড়ে। তার মনে হতে থাকে সে যাকে ভোকা ভেবে ফাঁদে ফেলেছে সে নিজেই হয়তো কোনো ভয়ঙ্কর জালের ভেতর আটকা পড়ে আছে বা গেছে। পিএম হাউসের বেলকনি থেকে লাফ দেওয়ার পর আকাশ বস্তির দিকে যায়নি। হাতির ছেলের লেক পারে তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল একটা ব্ল্যাক স্পিড বোট। সেখান থেকে শহরের বাইরে রাখা প্রাইভেট হেলিকপ্টারে চড়ে সে সোজা চলে আসে বঙ্গোপসাগরের মাঝখানে। ভোর 5টায় ভোরের আলো যখন কেবল ফুটতে শুরু করেছে, তখন সেই বস্তির ফকিরা ছেলের আর কোনো অস্তিত্ব নেই। সমুদ্রের বুক চিরে ভাসছে বাংলাদেশের টপ বিলিয়নিয়ার এম্পায়ার কর্পোরেশনের বিলাসবহুল প্রাইভেট ইয়ট। ডেকের উপর দামি ইতালিয়ান ব্র্যান্ডের এক্সক্লুসিভ ব্ল্যাক স্যুট পরে বসে আছে আকাশ। তার হাতের কবজিতে জলজল করছে কয়েক কোটি টাকার রোলেক্স ঘড়ি। তার ঠিক পেছনে পাথরের মতো দাঁড়িয়ে আছে ভিক্টর। ভিক্টর রাশিয়ান স্পেটসনাজ থেকে ট্রেনিং পাওয়া আকাশের চিফ সিকিউরিটি। উচ্চতা প্রায় 6 ফুট 4 ইঞ্চি। আর তার পাশে একটা হাই টেক ট্যাবলেট হাতে দাঁড়িয়ে আছে মায়া। মায়া আকাশের পার্সোনাল হ্যাকার এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। দেখতে বেশ তীক্ষ্ণ আর স্মার্ট। আকাশের সামনে টেবিল একটা ছোট্ট ডিভাইস থেকে নীল রঙের হোলোগ্রাম প্রজেকশন তৈরি হয়েছে। সেখানে সিঙ্গাপুর এবং দুবাইয়ের 2জন আন্ডারওয়ার্ল্ড ও বিজনেস টাইকুন যুক্ত আছে। মিস্টার আকাশ, ডিপসি পোর্টের কাজ কতদূর? আমাদের ইনভেস্টিগেটররা কিন্তু ধৈর্য হারাচ্ছে। ধৈর্য হারালে তাদের বলুন সমুদ্রের পানিতে ঝাঁপ দিতে মিস্টার লি। এম্পায়ার কর্পোরেশন কারো তাড়াহুড়োয় কাজ করে না। কিন্তু আকাশ, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জালালউদ্দিন তো পলিটিক্যাল পাওয়ার ইউজ করে পুরো প্রজেক্টটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। সে তো ইন্টারন্যাশনাল মাফিয়াদেরও ইনভলভ করেছে। হ্যাঁ, জালালউদ্দিন একটা রাস্তার কুকুর কেউ কেউ করবে, তাই বলে কি আমি তাকে আমার সিংহাসন ছেড়ে দেব? তারিক সাহেব,
আমরা আপনার পাওয়ার জানি, কিন্তু আপনার ওই স্পেশাল সিগনেচার ছাড়া তো লিগ্যাল এই $1 ট্রিলিয়ন ট্রেড ডিল সাইন হবে না। আপনি নিজেকে আর কতদিন লুকিয়ে রাখবেন? যতদিন না জালাল আর তার মাফিয়ার চক্র আমার পাতা ফাঁদে পা দিচ্ছে, আপনারা শুধু ফান্ড রেডি রাখুন, বাকিটা আমি দেখছি। আকাশ হোলোগ্রাম প্রজেকশনটা অফ করে দেয়। সমুদ্রের ঠান্ডা হাওয়া তার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। সে কফির মগে একটা চুমুক দিয়ে ভিক্টরের দিকে তাকায়। বস, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনার থাকাটা কি আসলেই সেফ? জালালের লোক কিন্তু হন্য হয়ে আপনাকে খুঁজছে। আমার জন্য ওই ক্যাম্পাসটাই এখন দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা, ভিক্টর। কিভাবে বস? ওখানে তো আপনি একদম একা, কোনো ওয়েপন ছাড়া থাকেন। একা থাকে বলেই সেফ। জালালউদ্দিন আর তার মাফিয়ারা জানে ডিপ সি পোর্ট প্রজেক্টের লিগ্যাল অথরিটি একজনেরই, আর তার বায়োমেট্রিক সিগনেচার ছাড়া এই প্রজেক্টের 1 টাকাও নড়বে না। কিন্তু বস, ওরা তো জানে না আপনি দেখতে কেমন। ওরা শুধু এম্পায়ারের মালিকের নাম জানে। ঠিক তাই মায়া, আমি প্রকাশ্যে এলে ওরা পুরো দেশের ইকোনমি জিম্মি করে আমার সিগনেচার আদায় করে নেবে। তাই আমাকে এমন জায়গায় লুকাতে হতো যেখানে পুলিশ আর ইন্টেলিজেন্স সব সময় গিজগিজ করে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রীর মেয়ে সিমি পড়ে, তাই ওখানে ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি। আমি কি ঠিক ধরেছি বস? একদম। সিমের প্রটোকলের কারণে ওই ক্যাম্পাসের 1 কিলোমিটারের মধ্যে কোনো মাফিয়া অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। আমি জাস্ট একটা সাধারণ ছাত্রের ছদ্মবেশ নিয়ে পুলিশের নাকের ডকায় বসে মাফিয়াদের গেম বাজাচ্ছি। আকাশ হাসতে হাসতে কফির মগটা টেবিলে রাখে। মায়া তার ট্যাবলেটটা স্ক্রল করে আকাশের সামনে এগিয়ে আসে। তার চোখে মুখে একটা কনফিউশন। কিন্তু বস, আপনি তো গতকাল রাতে ওই প্রধানমন্ত্রীর মেয়ে সিমি শিকদারকে সিক্রেটলি বিয়ে করে ফেলেছেন। বিয়ে তো আমি করিনি মায়া, সে আমাকে জোর করে 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করিয়েছে। আমি তো শুধু অসহায় একটা ফকিরা ছেলে অভিনয় করছি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছি। সবকিছু প্ল্যান অনুযায়ী হলো। আপনার অভিনয় হয়তো নিখুঁত ছিল বস, কিন্তু সিমি শিকদার আপনাকে এমনি এমনি বিয়ে করেনি। আমি গতকাল রাতে জালালউদ্দিনের ডার্ক ওয়েব সার্ভার হ্যাক করেছিলাম। কি পেলি সেখানে? বস, সিমি শিকদার আপনাকে শুধু অপমান করার জন্য বা নিজের অহংকার দেখানোর জন্য বিয়ে করেনি। সে আসলে বাধ্য হয়ে এই কাজটা করেছে, কারণ জালালউদ্দিন তাকে। থাম মায়া, বাকিটা আমি দেখছি। মায়া অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ সিট থেকে উঠে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। তার ঠোঁটে সেই চেনা ভয়ঙ্কর হাসিটা ফুটে ওঠে। আপনি সব জানেন বস? আমি সব জানি মায়া। সিমি ভেবেছে সে একটা বস্তি ছেলেকে কিনেছে। সে ভেবেছে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করে সে জালালউদ্দিনের হাত থেকে বাঁচবে। কিন্তু সে জানে না, যেই ষড়যন্ত্র থেকে সে বাঁচতে চাইছে সেই ঘুরে ফিরে সেই ষড়যন্ত্রের জালেই পা দিয়েছে। তাহলে এখন আপনি কি করবেন? সিমি জানে না সে আসলে কার পাতা জালে পা দিয়েছে। জালালউদ্দিনকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র এখন আমার হাতে। অস্ত্রটা কি বস? আমার লিগেল বউ সিমি শিকদার। আকাশ ভিক্টরের দিকে তাকিয়ে চোখ মারে, তারপর আবার তার সিটে এসে বসে। জালালউদ্দিনের উপর এবার প্রথম সরাসরি আঘাতটা হানার সময়ই চলে এসেছে। মায়া, জালালউদ্দিনের বেনামি কোম্পানিগুলোর লিস্ট বের করো তো, যেগুলো দিয়ে সে সিঙ্গাপুরে মানি লন্ডারিং করে। লেটস রেডি বস। টোটাল 5টা ফিশিং কোম্পানি আছে ওর নামে। গুড, আমার স্যাটেলাইটে ফোনটা দাও। ভিক্টর একটা কালো রঙের সিকিউরড স্যাটেলাইট ফোন আকাশের হাতে তুলে দেয়। আকাশ একটা স্পেশাল এনক্রিপ্টেড নাম্বারে কল ডায়াল করে। কয়েক সেকেন্ড পর উপাস থেকে একটা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে। দিস ইজ এম্পায়ার, অথরাইজেশন কোড 07 আলফা। কোড ভেরিফাইড। ইয়েস স্যার, বলুন। জালালউদ্দিনের ওই 5টা বেনামি কোম্পানির শেয়ার মার্কেট ভ্যালু এই মুহূর্তে কত? প্রায় 300 কোটি টাকা স্যার। আগামী 3 সেকেন্ডের মধ্যে কোম্পানিগুলোর জিরো করে দাও। আমি চাই সকালের সূর্য ওঠার আগে জালালউদ্দিন রাস্তায় বসে যাক। ডান স্যার। ইনিশিয়েটিং ড্যাম প্রোটোকল। আকাশ ফোনটা কেটে দেয়। মায়া ট্যাবলেটের স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে লেখা উঠতে শুরু করে ব্যাংকরাপ্ট। মাত্র 3 সেকেন্ড। জালালউদ্দিনের তিলে তিলে গড়া ব্ল্যাক মানির সাম্রাজ্যের একটা বড় অংশ নিমিষেই ধুলোয় মিশে গেল। অসাধারণ বস।
জালালউদ্দিন তো এখন পাগল হয়ে যাবে। সে তো বুঝতেই পারবে না কে তাকে অ্যাটাক করেছে। সে বুঝবে মায়া, খুব তাড়াতাড়ি বুঝবে। যখন বুঝবে তখন তার আর পালানোর কোনো রাস্তা থাকবে না। বস, এবার তো আপনার ক্যাম্পাসে ফেরার সময় হয়ে গেল। সকাল 8টায় তো আপনার ক্লাস আছে। হ্যাঁ, ফকিরা ছাত্রের ডিউটিতে তো যেতেই হবে। তাছাড়া আমার অহংকারী বউটাও নিশ্চয়ই ক্যাম্পাসে আমার জন্য অপেক্ষা করছে। আকাশ তার ইতালিয়ান স্যুটটা খুলে ভিক্টরের হাতে দেয়। ইয়টের ভেতর রাখা সেই পুরনো ফেড হয়ে যাওয়া শার্ট আর ছেঁড়া জিন্সটা সে আবার গায়ে জড়িয়ে নেয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কোটিপতি বিলিয়নের আবার সেই সাধারণ থার্ড ইয়ারের ছাত্রে পরিণত হয়। স্পিডবোটটা আবার স্টার্ট নেয় ঢাকার উদ্দেশ্যে। আকাশের এই দ্বৈত জীবন আর তার সেই রহস্যময় সিগনেচার সব মিলিয়ে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। বঙ্গোপসাগরের বুক থেকে ঢাকায় ফেরার পর আকাশ সোজা চলে আসে তার বস্তির মেসে। সেখান থেকে সে ক্যাম্পাসে আসে। সারাদিন ক্যাম্পাসে একটা সাধারণ অবহেলিত ছাত্রের মতোই ঘুরে বেড়ায় সে। লাইব্রেরিতে বসে বই পড়ে, বন্ধু মফিজের সাথে টিএসসিতে বসে চা খায়, আর আড়ালে বসে নিজের স্যাটেলাইট ফোন থেকে মায়ার সাথে কানেক্টেড থেকে জালালউদ্দিনের ধ্বংসের পুরো ব্লু প্রিন্ট মনিটর করে। বিকেলে ক্লাস শেষ করে মেসে ফিরে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। কিন্তু সন্ধ্যার পর থেকে তার আসল খেলা শুরু হয়। মায়াকে নির্দেশ দেয় সোনারগাঁও হোটেলের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার জন্য, কারণ সে জানতো জালালউদ্দিন আজ রাতে ওই পার্টিতে সিমির উপর চাপ সৃষ্টি করবে। আর এভাবেই দিনের আলোয় ফকিরা ছাত্রের অভিনয় শেষে রাতের অন্ধকারে সে আবার তার শ্যাডো রাজত্বে প্রবেশ করে। রাত 8টা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বিশাল বলরুম আজ ঝলমল করছে। দেশের বড় বড় পলিটিশিয়ান, বিজনেস অ্যালিট এবং ভিআইপিদের নিয়ে এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। পুরো বলরুম জুড়ে কড়া নিরাপত্তা। একপাশে নিজের মায়ের সাথে দাঁড়িয়ে হাসি মুখে অতিথিদের সাথে কথা বলছে সিমি শিকদার। তার পরনে কালো রঙের একটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি, আর গলায় একটা ভারী হীরার নেকলেস। হঠাৎ ভিড় ঠেলে সিমির সামনে এসে দাঁড়ায় জালালউদ্দিন। লোকটার বয়স 50-এর কাছাকাছি, পরনে দামি স্যুট, চোখে মুখে এক কুটিল মাফিয়া লুক। কেমন আছো সিমি? প্রধানমন্ত্রীর মেয়েকে তো আজকাল দেখাই যায় না। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই জালাল সাহেব। আমার সামনে থেকে সরে দাঁড়ান। এত রাগ কেন? তোমার হবু ভাসুর পরিবারের মানুষের সাথে কি এভাবে কথা বলবে? মুখ সামলে কথা বলবেন। আমি আপনার ভাইয়ের মতো কোনো সাইকোপ্যাথকে বিয়ে করছি না, এটা আপনি খুব ভালো করে জানেন। বিয়ে তোমাকেই করতে হবে সিমি। আর মাত্র 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ের ডেট ফিক্সড না হয়, তবে তোমার গুণধর ভাই রানার ওই মার্ডারের ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেব। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন একটা ফ্যাক ভিডিও দিয়ে? আমার মা প্রধানমন্ত্রী, তিনি চাইলে এক রাতের মধ্যে আপনাকে শেষ করে দিতে পারেন। তোমার মা তো জানেই না তার ছেলে কি করেছে, আর জানলেও কিছু করতে পারবে না, কারণ আমি জালালউদ্দিন। আমার শেকড় অনেক গভীরে। আপনার শেকড় আমি উপড়ে ফেলবো। আপনি জানেন না আমি কি করতে পারি। তুমি কি করবে? এই ভিডিও ফাঁস হলে তোমার মায়ের সরকার এক রাতেই পড়ে যাবে, রানার ফাঁসি হবে। তাই বলছি, চুপচাপ আমার ভাইয়ের বিছানায় যাওয়ার প্রস্তুতি নাও। চালাকি করার চেষ্টা করলে ফল খুব খারাপ হবে। জালালউদ্দিন একটা কুৎসিত হাসি দিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। সিমির হাত পা রাগে আর ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে জালালউদ্দিন এখনও তার সিক্রেট বিয়ের কথা জানে না। যদি একবার জানতে পারে যে সিমি একটা বস্তির ছেলেকে বিয়ে করে লিগ্যাল লুপ হোল তৈরি করেছে, তাহলে জালাল পাগল হয়ে যাবে। আমাকে যেভাবে হোক এই লোকটার হাত থেকে বাঁচতে হবে। কিন্তু আকাশ নামের ওই ফকিরা ছেলেটা কি আসলে আমাকে বাঁচাতে পারবে? সেও তো এখন আমার সাথে উল্টাপাল্টা শুরু করেছে, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। সিমি নিজের মনে বিড়বিড় করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হোটেলের বলরুমের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হঠাৎ করে বন্ধ হয়েছে। পুরো রুমের বাতিগুলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গিয়ে আবার জ্বলে ওঠে। উপস্থিত সবাই অবাক হয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে। তারেক, কি হচ্ছে এসব? সিকিউরিটি চেক করো। ম্যাডাম, মনে হয় সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, আমি এক্ষুনি দেখছি। তারিক কিছু করার আগেই পুরো বলরুমের স্পিকারগুলোতে একটা ভারী রোবোটিক ভয়েস বেজে ওঠে। ভয়েসটা শুনে মনে হচ্ছে কোনো যন্ত্র কথা বলছে। পুরো বলরুমে পিন পতন নীরবতা নেমে আসে। জালালউদ্দিন, নিজের শেখর নিয়ে এত অহংকার করার কিছু নেই। আজ সকালে তোমার সিঙ্গাপুরে 5টা কোম্পানি যে দেউলিয়া হয়ে গেছে, সেটা কি
তুমি ভিআইপিদের জানাবে না? কে কে কথা বলছে? সামনে এসো, কাপুরুষের মতো লুকিয়ে না থেকে। আমি তোমার জম জালাল। তোমার মাফিয়া সাম্রাজ্যের সময় শেষ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি তুমি রাস্তায় এসে দাঁড়াবে। জালালউদ্দিনের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ঘামতে শুরু করে। উপস্থিত সবাই ফিসফিস করে জালালকে নিয়ে কথা বলতে শুরু করে। ঠিক তখনই রোবোটিক ভয়েসটা আবার বেজে ওঠে। তবে এবার তার টার্গেট জালাল নয়। ম্যাডাম শিকদার, আপনার গলার নেকলেসটা একটু বেশি বাড়ি, তাই না? সিমির বুকের ভেতরটা ছেদ করে ওঠে। সে নিজের গলার নেকলেসটা চেপে ধরে। এই নেকলেসটা সে মাত্র 10 মিনিট আগে হোটেলের প্রাইভেট ওয়াশরুমে গিয়ে পড়েছে। বাইরে কেউ তাকে এই নেকলেস পরতে দেখেনি। তাহলে এই অদৃশ্য কণ্ঠস্বর কিভাবে জানলো? কে তুমি? আমার উপর নজর রাখছো কেন? নজর তো রাখতে হয় ম্যাডাম। কখন কোথায় কি বাড়ি জিনিস পড়ছেন সেটা তো জানলে তো বিপদ। স্পিকারের লাইনটা হঠাৎ করে কেটে যায়। পুরো বলরুমে একটা আতঙ্কের সৃষ্টি হয়। এসএসএফ দ্রুত প্রধানমন্ত্রী এবং সিমিকে সেখান থেকে বের করে নিয়ে যায়। সিমির মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কে এ লোক? আর সে কিভাবে এত কড়া সিকিউরিটির মধ্যে তাকে দেখল? সে রাতের এই দমবন্ধ করা আতঙ্ক নিয়ে পরদিন সকাল 10টায় সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে পৌঁছায় সিমি। চোখের নিচে ডার্ক সার্কেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। তার মাথায় শুধু ঘুরছে জালালের ব্ল্যাকমেইল আর ওই রোবোটিক ভয়েস। গাড়ি থেকে নেমে এসএসএফ গার্ডদের বাইরে দাঁড় করিয়ে সে একা লাইব্রেরিতে ঢোকে। তারেক ভাই, আপনারা কেউ ভেতরে আসবেন না। আমি একা একটু শান্তিতে পড়তে চাই। আপনারা গেটের বাইরে থাকুন। ঠিক আছে ম্যাডাম, আমরা বাইরেই আছি। লাইব্রেরির ভেতরটা বেশ নীরব। পেছনের দিকের বুকশেলফগুলোর কাছে সাধারণত কেউ আসে না। সিমি একটা বই হাতে নিয়ে একটা অন্ধকার চিপায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত তার মুখ চেপে ধরে এবং আরেকটা হাত তার কোমর পেঁচিয়ে তাকে একটা শেলফের সাথে চেপে ধরে। ছাড়! কে? সিমি ছটফট করতে থাকে। লোকটা সিমির 2 হাত মাথার উপরে তুলে ধরে এক হাত দিয়ে পিন করে রাখে। তারপর সিমির মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। সিমি ভয়ঙ্কর রাগে আর আতঙ্কে লোকটার দিকে তাকায়। লাইব্রেরির আবছা আলোতে সে আকাশের মুখ দেখতে পায়। তোর সাহস তো কম না? তুই আমাকে এখানে এভাবে ধরেছিস? আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে তারেক ভাইকে ডাকবো। আকাশ কোনো কথা না বলে নিজের আরেক হাতের তর্জনী সিমির ঠোঁটের উপর আলতো করে চেপে ধরে। সিমির ঘাড়ের একদম কাছে মুখ নিয়ে আসে। আকাশের নিঃশ্বাসের উষ্ণতা সিমির শরীরে একটা অদ্ভুত কাঁপুনি তৈরি করে। ম্যাডাম শিকদার, আপনার গলার নেকলেসটা একটু বেশি বাড়ি, তাই না? আকাশের মুখ থেকে নিজের স্বাভাবিক গলায় ঠিক এই লাইনটা শুনে সিমির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার চোখের তারা স্থির হয়ে যায়। মনে হয় যেন কেউ তার মাথার ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। হেই, এই কথাটা তুই কিভাবে জানিস? আমি অনেক কিছু জানি বউ। আমি এটাও জানি যে কাল রাতে ওই নেকলেসটা পরার সময় তুমি তোমার শাড়ির আঁচলটা ডান কাঁধ থেকে বাঁ কাঁধে সরিয়েছিলে। তার মানে কাল রাতের ওই রোবোটিক ভয়েস তুই ছিলি? তুই আমার উপর স্পাইং করছিস? স্পাইং কেন করব? নিজের লিগ্যাল বউয়ের উপর নজর রাখাটা তো একটা স্বামীর দায়িত্ব, তাই না? তুমি তো আর সাধারণ মেয়ে নও, প্রধানমন্ত্রীর মেয়ে। তুই আসলে কে আকাশ? তুই তো কোনো সাধারণ বস্তির ছেলে না। তুই কি জালালউদ্দিনের লোক? জালালউদ্দিন? ওই রাস্তার কুকুরটা এত মুরদ নেই যে ও যে আকাশকে নিজের লোক বানাবে। বরং সে নিজেই জানে না যে সে কার পাতা জ্বালিয়ে পা দিয়েছে। তুই আমাকে হ্যাক করেছিস? তুই আমার পুরো পরিবারকে জিম্মি করতে চাস? জিম্মি তো তুমি আমাকে করতে চেয়েছিলে সিমে। আমাকে এথিম ফকিরা ভেবে তুমি আমাকে একটা লিগ্যাল স্ট্যাম্পে সাইন করেছিলে। ভেবেছিলে 1 বছরের কন্ট্রাক্ট দিয়ে আমাকে কিনে নিয়েছো। আমি তোকে এক্ষুনি ডিভোর্স দেব। তোর মতো সাইকোপ্যাথের সাথে আমি এক মুহূর্ত থাকবো না। ডিভোর্স? এত সোজা না ম্যাডাম। তুমি ভেবেছো এটা একটা পুতুল খেলা? তুমি চাইলেই শুরু করবে আর চাইলেই শেষ করবে। আকাশ তার শরীরটা সিমির আরও কাছে নিয়ে আসে। সিমির 2 হাত এখনো আকাশের শক্ত হাতের মুঠোয় পিন করা। আকাশ তার মুখটা সিমির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করে। তুমি আমাকে কিনেছো ভেবে যে অহংকার করেছিলে সেটা এখন কোথায় ম্যাডাম? তোর হাত সর আমার গা থেকে। তুই জানিস আমি কে? তুমি কে সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি কে সেটা তুমি এখনো বুঝতে পারোনি বউ। লাইব্রেরির অন্ধকার চিপায় আকাশ সিমিকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। সিমির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আকাশের শরীর সিমির খুব কাছাকাছি। সিমির শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে।
আকাশ তার ডান হাত দিয়ে সিমির কোমরের কাছে থাকা শার্টের বোতামের উপর হালকা আঙুল ছুঁয়ে দেয়। সিমির পুরো শরীরে একটা অদ্ভুত কাঁপুনি খেলে যায়। প্লিজ আকাশ, কেউ দেখে ফেলবে, আমাকে ছাড়। দেখে ফেললে তো ভালোই, সবাই জানবে প্রধানমন্ত্রীর মেয়ে তার ফকিরের স্বামীর সাথে লাইব্রেরিতে রোমান্স করছে। তুই একটা লুচ্চা, তুই শুধু আমার শরীর চাস। শরীর তো আমি কাল রাতেই নিতে পারতাম। আমি চাইলে এই মুহূর্তে এখানে বসে আমার স্বামীর অধিকার আদায় করতে পারি, আর তোমার এই বাইরের এসএসএফ গার্ডরা টেরও পাবে না। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত দিলে আমি তোকে জ্যান্ত কবর দিব। কবর তো তুমি নিজেই করেছো সিমি, আমাকে বিয়ে করে। এখন সেই কবর তোমাকে আমার সাথেই শুতে হবে। সিমি রাগে আর অপমানে কাঁপতে থাকে। সে আকাশের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আকাশের পাথরের মতো শরীরের সামনে সে তুচ্ছ। আকাশ ইচ্ছে করে সিমির মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে যায়। তার চোখের বুনো দৃষ্টি সিমির ভেতরকার সমস্ত সাহস শুষে নিচ্ছে। তুই কি চাস বলতো আমাকে? কত টাকা দিলে তুই আমাকে ডিভোর্স দিবি? টাকার গরম আমাকে দেখিও না বউ। আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তোমার পুরো পিএম হাউস আমি কিনে নিতে পারি। তোর মতো বস্তির ছেলের মুখে এ কথা মানায় না। তুই শুধু চাপাবাজি করতে জানিস। চাপাবাজি? কাল রাতে তোমার নেকলেসের কথা আমি কিভাবে জানলাম সেটা এখনো বুঝতে পারোনি? তুই হ্যাকার হতে পারিস, কিন্তু তুই কোনো ক্ষমতাবান কেউ না। আমি আজই তোকে শেষ করে দেব। আকাশ হঠাৎ সিমিকে ছেড়ে দেয়। সে এক পা পিছিয়ে গিয়ে একটা বাঁকা হাসি দেয়। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সে সিমির দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকায়। তবে আমার সস্তা জিনিস পছন্দ নয়। যেদিন তুমি নিজে আমার কাছে এসে অধিকার চাইবে সেদিন আমি নেব। তোর কাছে আমি নিচে যাব? হ্যাঁ, তুই স্বপ্ন এটা ভাবিস না আকাশ। আমি তোকে কুকুরের মতো রাস্তায় মারবো। দেখা যাক কে কাকে মারে। তুমি মনে রেখো, গেম কিন্তু মাত্র শুরু হলো। 1 বছরের কন্ট্রাক্ট, রাইট? কিন্তু গেমের রুলস এখন থেকে আমি বানাবো, আর তুমি সেটা অক্ষর অক্ষরে পালন করবে। আমি তোর কোনো রুলস মানবো না। তুই আমাকে ছাড়। না মানলে পিএম হাউসের সিক্রেট বিয়ের কথাটা আমি আজই মিডিয়াতে লিক করে দেব, আর জালাল উদ্দিনকে বলে দেব যে তুমি বাসার জন্য একটা বস্তির ছেলেকে বিয়ে করেছো। তুই এটা করতে পারিস না আকাশ। আমার মা। তোমার মায়ের সরকার আমি 1 সেকেন্ডে ফেলে দিতে পারি সিমি। রানার ওই মার্ডারের ভিডিও জালালের কাছে কিভাবে গেল সেটা কি তুমি জানো? তুই জানিস রানের ভিডিওর কথা? আমি শুধু জানি না, আমি চাইলে ওই ভিডিওটা এক্ষুনি ন্যাশনাল টিভিতে প্লে করে দিতে পারি। তখন তোমার মায়ের ক্ষমতা কোথায় গিয়ে দাঁড়াবে? সিমি পাথরের মতো জমে যায়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। সে বুঝতে পারে সে কোনো সাধারণ ভিখারি ছেলেকে বিয়ে করেনি, বরং এমন এক দানবকে নিজের গলায় বেঁধেছে যার ক্ষমতা তার মায়ের ক্ষমতার চেয়েও বহুগুণ বেশি। তুই সত্যি করে বলতো, কি চাস আমার কাছে? আমার শরীর, নাকি টাকা, নাকি ক্ষমতা? কি চাস তুই? শরীর চাইলে তো কাল রাতে নিতে পারতাম, আর টাকা সেটা তো তোমার ধারণার বাইরে আছে আমার কাছে। আমি চাই তুমি আমার বাধ্য হয়ে থাকো। তোমার এই অহংকার আমি ভাঙতে চাই। আমি মরে যাব, তবু তোর কাছে মাথা নত করবো না। মরে গেলে তো খেলাটা শেষ হয়ে যাবে বউ, আর আমি তো মাত্র খেলা শুরু করলাম। এখন থেকে আমি যখন যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া। তোর হাত খুব শক্ত আকাশ, আমার ব্যথা লাগছে। ব্যথা তো মাত্র শুরু হলো সেমি। যেদিন তুমি বুঝতে পারবে তুমি কার সাথে কন্ট্যাক্ট করেছো, সেদিন তোমার এই ব্যথাটা ভয়ে পরিণত হবে। আকাশ হঠাৎ করে সিমির হাত ছেড়ে দেয়। সিমি নিজেকে সামলাতে না পেরে বইয়ের শেলফে হেলান দিয়ে হাঁপাতে থাকে। আকাশ নিজের শার্টের কলারটা ঠিক করে একটা বাঁকা হাসি দেয়। আজ বিকালে আমার একটা ক্লাস আছে। আমি চাই আমার বউ নিজের হাতে নোটগুলো লিখে আমার মেসে পৌঁছে দিক। আমি তোর চাকর না যে তোকে নোট লিখে দেব, আর আমি তোর এই নোংরা বস্তিতে কিছুতেই যাব না। যেতে তোমাকে হবে ম্যাডাম, বিকেল 5টা। যদি না আসো তাহলে রানার ভিডিওটা সন্ধ্যা 6টার নিউজে বেকিং হবে। চয়েস ইয়ার্স। কথাগুলো বলে আকাশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। সিমি শেলফ ধরে ফ্লোরে বসে পড়ে। তার চোখে পানি চলে এসেছে। সে আকাশকে না পারছে ছাড়তে, না পারছে সইতে। এক অদৃশ্য শিকলে সে এমনভাবে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার জানা নেই। কিছুক্ষণ পরে সিমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। তার ইগোতে চরম আঘাত লেগেছে। সে বাইরে এসে তার এসএসএফ গার্ডদের সাথে দ্রুত নিজের বুলেট প্রুফ গাড়িতে উঠে বসে। গাড়িতে বসে সে তার ভাই রানা শিকদারকে ফোন করে।
রানা শিকদার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সবসময়। ভাইয়া তুই কোথায়? আরে সিমি, আমি তো ক্লাবে আছি। কি খবর তোর? গলা এমন শুকিয়ে আছে কেন? ভাইয়া তুই এক্ষুনি তোর লোক পাঠা। আমার ক্যাম্পাসে একটা ফকিরা ছেলে আমার সাথে বেয়াদবি করছে। কার এত বড় সাহস যে প্রধানমন্ত্রী মেয়ের সাথে বেয়াদবি করে? নাম কি শুয়োরের বাচ্চার? ওর নাম আকাশ, 3rd ইয়ারে পড়ে। আমি আজ ওরে জ্যান্ত চাই না ভাইয়া, ক্যাম্পাসের বাইরে ওকে শেষ করে দে। তুই টেনশন নিস না বোন, আমি আমার বেশ পোলাবান পাঠাইতেছি। আজকে ওর লাশ গুম করে দিব। থ্যাঙ্কস ভাইয়া, ও যেন কোনোভাবে বাঁচতে না পারে। সিমি ফোন কেটে দিয়ে একটা রাক্ষসী হাসি দেয়। সে জানে রানার গুন্ডারা কত ভয়ঙ্কর। সে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে কখন আকাশের লাশের খবর আসবে। এদিকে লাইব্রেরি থেকে বের হয়ে আকাশ মুফিজের সাথে দেখা করে। মুফিজ আকাশের কাছে নতুন স্যান্ডেল কেনার জন্য জ্ঞান করতে শুরু করে। আকাশ তাকে কোনো মতো বুঝিয়ে বিদায় করে দুপুর 2টায় নিজের ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়। দোস্ত, তুই কিন্তু আমার নতুন বাটার স্যান্ডেল কিনা দিবি কইলি, ভুইলা যাস না। আরে ভাই দেব তো, তুই এখন যা, আমার কাছে কাজ আছে। আকাশ মেইন গেট দিয়ে বের হতেই হঠাৎ 5টা কালো রঙের প্রাডো গাড়ি এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। গাড়িগুলো থেকে 25 জন অস্ত্রধারী গুন্ডা নামে। সবার হাতে রান্তা, হকি স্টিক আর রিভলভার। রাস্তার লোকজন ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। সিমি দূর থেকে তার গাড়িতে বসে এই দৃশ্যটা দেখছে এবং হাসছে। গুন্ডা লিডার কালাম বলে, কিরে ফকিরা, তুই নাকি আমাগো রানা ভাইয়ের বোনের লগে বেয়াদবি করছস? আমি তো কারোর সাথে বেয়াদবি করিনি ভাই, আমি গরিব ছাত্র, মেসেজ আছি। তোর মেসেজ যাওয়া আজীবনের লাইগা বন্ধ। রানা ভাই তোর লাশের অর্ডার দিছে। আপনারা কি আমাকে মারতে এসেছেন? মারতে না, কোপাইতে আইছি, ধর ওরে। গুন্ডারা আকাশকে ছোঁয়ার জন্য এগিয়ে আসতে পরের সেকেন্ডে যা ঘটলো তা লজিকের বাইরে। 25 জন গুন্ডা সবার বুকে একই সাথে লাল রঙের লেজার লাইট এসে পড়ে। ক্যাম্পাসের চারপাশের উঁচু বিল্ডিংগুলো থেকে ভিক্টরের স্নাইপাররা তাক করে আছে। আরে এ লাল লাইট কই থেকে আইলো আমার বুকে কেন? লাইটটা আপনার বুকের বাঁ পাশে পড়েছে কালাম ভাই, ঠিক সেখানে আপনার হার্ট আছে। তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে চালাকি করছস? কালাম বন্দুক তুলতে যাবে, ঠিক তখনই 25 জন গুন্ডার পকেটে থাকা ফোনগুলো একসাথে বেজে ওঠে। সবার ফোনের স্ক্রিনে একটা মেসেজ পপ আপ করে। কালাম মেসেজটা পড়ে ভয়ে বরফ হয়ে যায়। এইটা কি লেখা? তোমাদের পেসমেকার এবং গাড়ির ব্রেক হ্যাক করা হয়েছে। এক পা এগোলে সবার হার্টবিট একসাথে থামিয়ে দেওয়া হবে। নিচে লেখা শ্যাডো। আপনার দলের 3 জনের তো পেসমেকার বসানো আছে কালাম ভাই, আর বাকিদের বুকের স্নাইপার লেজার একটু নড়লেই কিন্তু সব শেষ। ভাই আপনি কে? আপনি তো কোনো সাধারণ ছাত্র না। আমি কি সেটা জেনে আপনার কাজ নেই, শুধু এটুকু জেনে রাখুন আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আপনাদের রানা ভাইয়ের বাবারও নেই। ভাই আমাকে ছাড়িয়ে দেন, আমরা আর ওইদিকে পাবো না। যান, রানা ভাইকে বলবেন আকাশ মরে যায়নি, আকাশ মাত্র খেলা শুরু করেছে। গুন্ডারা ভয় নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে গাড়ির দিকে দৌড় দেয়। কিন্তু তাদের গাড়ির ব্রেক আগেই হ্যাক করা ছিল, তাই গাড়ি স্টার্ট নিলেও জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে না। আকাশ তাদের মাঝখান দিয়ে শীষ বাজাতে বাজাতে একটা রিক্সা দেখে উঠে চলে যায়। মামা বসিলে চলেন, মেসে যাব। জামো মামা, তো ওই লোকগুলো আপনারা ঘিরছিল কেন? আরে মামা, ওরা সিনেমার শুটিং করতে আসছিল, আমি তো আবার একটু অ্যাক্টিং পারি, তাই আমাকে ডাকছিল। আকাশ হাসতে হাসতে রিক্সায় বসে পড়ে। দূর থেকে সিমি নিজের বুলেট প্রুফ গাড়িতে বসে পুরো দৃশ্যটা দেখে ঘামে ভিজে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, এতগুলো অস্ত্রধারী গুন্ডাকে একটা ফকিরা ছেলে চোখের পলকে কিভাবে থামিয়ে দিল। সে বুঝতে পারে আকাশকে পাহারা দিচ্ছে কোনো এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তি। ওই ছেলেটাকে, ও কোনো সাধারণ হ্যাকার না, ওর পিছনে নিশ্চয়ই কোনো বড় মাফিয়া কাজ করছে। সিমির অহংকার এবার পুরোপুরি আতঙ্কে রূপ নেয়। সে জানে সে এমন এক দানবের সাথে কন্ট্রাক্ট করেছে যাকে মারা তো দূরের কথা, ছোঁয়ার ক্ষমতাও তার নেই। এখন তার নিজের এবং সরকারের অস্তিত্ব বাঁচানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস গেটের এই ভয়ঙ্কর ঘটনার পর সিমি কোনো মতে বাসায় ফিরে আসে। তার সারা শরীর এখনও কাঁপছে। অন্যদিকে শহরের উপকণ্ঠে কেরানীগঞ্জের এক নির্জন বাগান বাড়ির মাটির নিচেই তৈরি করা জালালউদ্দিনের গোপন আস্তানায় এখন নরক নেমে এসেছে। জালালউদ্দিন তার বিশাল ডেস্কে বসে রাগে ফুঁসছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই রাশেদ। রাশেদ একজন সাইকোপ্যাথ, যার চোখে সবসময় খুনের নেশা থাকে। রাশেদ,
তুই কি জানিস সিমি শিকদার কি করেছে? আমি শুধু জানি সিমিকে আমার চাই ভাইয়া, ও আমাকে বিয়ে করবে বলেছিল। ও তোকে ধোকা দিয়েছে রাশেদ। ও একটা বস্তির ফকিরাকে বিয়ে করে ফেলেছে। বিয়ে? ও অন্য কাউকে বিয়ে করেছে? আমি আমি ওই ছেলের কলিজা চিবিয়ে খাবো ভাইয়া। শান্ত হ। সিমি ভেবেছে একটা ভিখারিকে বিয়ে করে ও আইনি ঢাল তৈরি করবে। ও জানে আমি বিবাহিত মেয়েকে জোর করে আমার বাড়িতে আনতে পারবো না। আইন আমি মানি না। আমি পিএম হাউসে ঢুকে সিমিকে তুলে আনবো। হ্যাঁ, সেটা এখন সম্ভব না। পিএম হাউসের সিকিউরিটি ডাবল করা হয়েছে, কিন্তু ওই ছেলেটা ওকে তো আর পিএম হাউস পাহারা দিচ্ছে না। ওকে কোথায় পাওয়া যাবে? আমি আজ রাতেই যাব। ও বসিরা ব্রিজের কাছে এক নোংরা বস্তিতে থাকে। সিমি ভেবেছে ওই ছেলেকে কেউ চিনবে না, তাই ওকে বিয়ে করে ও নিরাপদে থাকবে। জালালউদ্দিন তার ড্রয়ার থেকে একটা ফাইল বের করে। সেখানে আকাশের কিছু ঝাপসা ছবি আছে। জালাল তার পাশে দাঁড়িয়ে থাকা তার পার্সোনাল সেক্রেটারি মিরাজকে ইশারা করে। মিরাজ জালালের সব কালো কাজের সঙ্গী। স্যার, ছেলেটা কিন্তু সাধারণ মনে হচ্ছে না। আজ ক্যাম্পাসের গেটে রানা ভাইয়ের সব গুন্ডাকে ও একাই থামিয়ে দিয়েছে। ওটা হয়তো কাকতালীয় কোনো ব্যাপার ছিল। হয়তো রানার ছেলেরা ভয় পেয়েছে। একটা বস্তির ছেলের এত পাওয়ার থাকবে কোত্থেকে? কিন্তু স্নাইপারের লেজার দেখা গেছে স্যার। সিসিটিভি ফুটেজেও তেমনটাই ধরা পড়েছে। স্নাইপার ভাড়া করা যায় মিরাজ। সিমি হয়তো নিজের প্রোটোকল থেকে কাউকে পাঠিয়েছে, কিন্তু আজ রাতে ওর সব খেলা শেষ হয়ে যাবে। আমি কি যাব ভাইয়া? না, তুই যাবি না। আমি স্যারকেই ফোন করছি। রাশিয়ার ওই এলিট অ্যাসোসিন টিম আজ রাতেই বাংলাদেশে ল্যান্ড করেছে। রাশিয়ান অ্যাসেসিন? স্যার, একটা সামান্য ছেলের জন্য এত বড় টিম? আমি কোনো রিস্ক নিতে চাই না মিরাজ। ওই আকাশ কেমনভাবে মারতে হবে যেন সিমি বুঝতে পারে জালালউদ্দিনের সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কি। জালালউদ্দিন তার ফোন বের করে একটা ইন্টারন্যাশনাল নাম্বারে কল দেয়। ও পাশ থেকে রাশিয়ান উচ্চারণে একজন কথা বলে ওঠে। জালালের দীর্ঘদিনের চেনা কিলার। সার্গেই কাজটা আজ রাতেই হতে হবে। লোকেশন আমি পাঠিয়ে দিয়েছি। নো প্রবলেম মিস্টার জালাল। সকালে আপনি ওই ছেলের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। শুধু মারলে হবে না, ওর শরীরটা টুকরো টুকরো করে কাটবি। তারপর বস্তায় ভরে সেটা পিএম হাউসে গেটের সামনে ফেলে দিয়ে আসবি। আই আন্ডারস্ট্যান্ড, কনসিডার ইট ডান। জালাল ফোন রেখে অট্ট হাসি দিয়ে ওঠে। জালালের এই খুনের পরিকল্পনার সময় পিএম হাউসের এক গোপন চেম্বারে সিমি আর মেজর তারিক মুখোমুখি বসে আছে। তারিক সিমির দীর্ঘদিনের বিশ্বস্ত এবং তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। সিমি, তুমি যা করেছো সেটা কি ঠিক হয়েছে? একটা অজানা ছেলেকে বিয়ে করে তুমি নিজের বিপদ আরো বাড়িয়ে দিলে না? আমার আর কোনো উপায় ছিল না তারেক ভাই। জালাল যেভাবে আমাকে ওর ওই পাগল ভাইয়ের জন্য চাপ দিচ্ছিল, আমি শেষ হয়ে যেতাম। কিন্তু আকাশ, ওই ছেলেটার পরিচয় কি? ও যে একটা সাধারণ বস্তির ছেলে না, সেটা তো আজ ক্যাম্পাস গেটেই বোঝা গেল। আমিও সেটা ভেবে অবাক হচ্ছি। ও কিভাবে রানা ভাইয়ের গুন্ডাদের থামালো? আর ওই লেজার লাইটগুলো কোথা থেকে এলো? আমার মনে হয় ওই ছেলের পেছনে অন্য কেউ আছে। হয়তো কোনো বড় মাফিয়া গ্রুপ ওকে প্রোটেক্ট করছে। হতে পারে, কিন্তু ও তো আমার সাথে খুব বিশ্রী ব্যবহার করেছে। প্রথম রাতে ও আমার রুমে ঢুকেছিল। কি, ও পিএম হাউসের সিকিউরিটি ব্রেক করে তোমার রুমে ঢুকেছিল? হ্যাঁ, ও আমাকে ব্ল্যাকমেল করেছে। ও নাকি রানার ওই মার্ডারের ভিডিওর কথা সব জানে। এটা অসম্ভব। ওই ভিডিওর কথা শুধু জালাল আর আমরা জানতাম। ওই ছেলে জানলো কিভাবে? সেটাই তো রহস্য। ও আমাকে বলেছে এখান থেকে গেমের রুলসও বানাবে। আমি খুব ভয় পাচ্ছি তারেক ভাই। তুমি চিন্তা করো না, আমি আমার নিজস্ব সোর্স লাগিয়েছি ওর পরিচয় জানার জন্য। কিন্তু সিমি জালাল যদি জানতে পারে তুমি ওকে বিয়ে করেছো, ও আকাশকে জ্যান্ত রাখবে না। জালাল তো অলরেডি জেনে গেছে মনে হয়। ওর লোকেরা আকাশকে মারার জন্য আজ ক্যাম্পাসের বাহিরও ওত পেতেছিল। তাহলে তো আকাশ বিপদে আছে। ও যদি মরে যায়, তোমার কন্ট্রাক্ট ম্যারেজের শিল্পটাও ভেঙে যাবে। ঠিক তাই, আমাকে আকাশকে বাঁচাতে হবে। অন্তত কন্ট্যাক্ট শেষ হওয়া পর্যন্ত ওকে আমার দরকার।
সিমি তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে অনিশ্চয়তা। সে বুঝতে পারছে না সে আকাশকে ঘৃণা করবে নাকি তার উপর নির্ভর করবে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত গভীর হয়। আকাশের বস্তির মেসের চারপাশটা আজ অন্য দিনের চেয়ে বেশি নীরব। মফিজ মেসের বারান্দায় বসে স্যান্ডেল হারানোর দুঃখে গান গাচ্ছে, আর আকাশ নিজের ঘরে চুপচাপ বসে আছে। আকাশ ভাই, ও আকাশ ভাই, দরজা খোলেন না। আজকার রাইতে আমরা কি না খাইয়া থাকুম? মফিস, তুই গিয়ে খেয়ে আয়, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে আপনার? ওই সিমি ম্যাডাম কি কিছু কইছে? ওরে তো আমি দেখালাম। চুপ কর মফিস, তুই এখন এখান থেকে যা। আজ রাতে মেসের গেটটা ভেতর থেকে ভালো করে লাগিয়ে দিস। কেন, চোরাইব নাকি? শুরু না মফিস, জম আসবে। তুই শুধু নিজের রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবি। যাই হোক না কেন, বাইরে বের হবি না। মফিজ আকাশের কথা শুনে একটু ভয় পেয়ে যায়। সে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে যায়। আকাশ তার ঘরের বাতিটা নিভিয়ে দেয়। অন্ধকারের মধ্যে তার হাতের সেই বিশেষ ঘড়িটা নীল আলোয় জ্বলছে। সে জানে সার্গি আর তার রাশিয়ান টিম ইতোমধ্যে বস্তির সীমানায় ঢুকে পড়েছে। জালালউদ্দিন, তুমি তোমার সবচেয়ে বড় ভুলটা আজ করতে যাচ্ছ। সার্গেইকে পাঠিয়ে তুমি নিজেই নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করেছো। আকাশ পকেট থেকে একটা ছোট্ট ব্লুটুথ ইয়ারপিস কানে লাগায়। মায়ার কণ্ঠস্বর ভেসে আসে ওপাশ থেকে। বস, ওরা ঢুকে পড়েছে। টোটাল 8 জন, সবাই হাইটেক ওয়েপেন নিয়ে আছে। ভিক্টর কোথায়? ভিক্টর পজিশন নিয়েছে, ও সিগন্যালের অপেক্ষায় আছে। সিগন্যালের দরকার নেই, ওদের ভিতরে আসতে দাও। আমি চাই ওরা দেখুক শ্যাডো সিগনেচার আসলে কি জিনিস। বস্তির সরু গলিতে 8টা ছায়া দ্রুত বেগে আকাশের মেসের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। পুরো বস্তির মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ টেরও পাচ্ছে না যে এখানে এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি চলছে। আকাশ বিছানায় শুয়ে শান্তভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, যেন সে কোনো বিপদের নয় বরং এক পরম শান্তির অপেক্ষায় আছে। তার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা আবার ফিরে আসে। আমি জানি আজকের রাতটা সিমি শিকদার এবং জালালউদ্দিনের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আকাশ আস্তে করে আলমারি থেকে একটা কালো মুখোশ বের করে হাতে নেয়। আজ রাতে সে আর ফকিরা ছাত্র নয়, আজ রাতে সে হবে এক মরণ দূত। রাত 1:30। বসিলা ব্রিজের কাছের ওই ঘিঞ্জি বস্তির উপর এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে টিনের চালগুলো যেন এক অদ্ভুত রণবাদ্য বাজাচ্ছে। অন্ধকার গলিতে কাদা মারিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে দুজন ছায়া। সিমি তার প্রোটোকল চিফ মেজর তারেককে নিয়ে আজ সিভিল ড্রেসে এখানে এসেছে। সিমির পরনে একটা সাদা কামিজ, সাধারণ কামিজ, মাথায় ওড়না দিয়ে মুখটা আড়াল করা। তারেকের হাতে একটা শক্তিশালী টর্চ লাইট, তার কোমরে লুকানো পিস্তল। তারেক ভাই, আমরা কি ঠিক করছি? এই বৃষ্টিতে এই নোংরা জায়গায় আসাটা কি নিরাপদ? নিরাপদ নয় সিমি, কিন্তু জালালের ইনফরমাররা খবর দিয়েছে যে সেকেন্ড টিম অলরেডি মুভ করেছে। আমরা দেরি করলে ওই আকাশ ছেলেটার শুধু হাড়গোড় পাওয়া যাবে। ও মরে গেলে আমি শেষ হয়ে যাব তারেক ভাই। জালাল আমাকে জ্যান্ত রাখবে না। আমি বুঝতে পারছি, ওই যে সামনে ওই টিনের ঘরটা, ওটাই মনে হয় ওর মেস। বৃষ্টির ঝাপটায় চারপাশটা ঝাপসা হয়ে আসছে। ল্যাম্পোস্টের মিটমিটে আলোয় দেখা যাচ্ছে আকাশের মেসের লোহার গেটটা হাট করে খোলা। তারেক ইশারায় সিমিকে পেছনে থাকতে বলে নিজেই পা টিপে টিপে সামনে এগিয়ে যায়। মেসের ভেতর কোনো সাড়া শব্দ নেই, যেন কবরের নীরবতা। তারেক ভাই, ভেতরে কোনো আলো জ্বলছে না কেন? চুপ করো সিমি, আমার পেছনে থাকো। আকাশী রুমের কাঠের দরজাটা আধখোলা হয়ে আছে। বাইরে থেকে বৃষ্টির ছাঁট ভেতরে ঢুকছে। তারেক টর্চ লাইটটা জ্বালিয়ে ভেতরের দিকে ধরতে সিমি আতঙ্কে চিৎকার করে ওঠে। সিমির চিৎকার বৃষ্টির শব্দের সাথে মিশে এক ভয়াবহ ভয়ঙ্কর আবহ তৈরি করে। ও আল্লাহ, এটা কি? সাবধান সিমি, নড়বে না। মেসের ঘরের মেঝে এখন আর সিমেন্টের নেই, সেটা হয়ে গেছে রক্তের এক পুকুর। টর্চের আলোয় দেখা যাচ্ছে 5 জন বিশালদেহী লোক মেঝেতে বিভৎসভাবে পড়ে আছে। সবার পরনে কালো কমান্ডো ড্রেস। কারো ঘাড় 180 ডিগ্রি ঘুরে গেছে, কারো বুকের হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। বৃষ্টির পানিতে রক্ত মিশিয়া উৎকট গন্ধ তৈরি হয়েছে ঘরে। এরা কি জালালের লোক? এদের কে মারলো? এরা সাধারণ গুন্ডা না সিমি, এরা রাশিয়ার এলিট অ্যাসাসিন। এদের এইভাবে মারা ক্ষমতা এদেশে কারণেই।
আকাশ কোথায়? ও কি মরে গেছে? তারিক টর্চের আলোটা ঘরের কোনায় ঘোরাতেই দেখা যায় একটা ভাঙা কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছে আকাশ। তার গায়ের সেই ফেড হয়ে যাওয়া শার্টটা মেঝেতে পড়ে আছে। খালি গায়ে বসা আকাশের পেশিবহুল শরীরে বৃষ্টির পানি আর রক্তের ছিটে চিকচিক করছে। তার হাতে একটা কাস্টমাইজড বড়সড় ডেজার্ট ইগল পিস্তল, যা সে খুব শান্তভাবে একটা রুমাল দিয়ে পরিষ্কার করছে। এত রাতে মেহমান আসবে জানলে অন্তত চা নাস্তার ব্যবস্থা রাখতাম ম্যাডাম। আকাশ, তুমি তুমি ঠিক আছো? আমি ঠিক না থাকলে ওই আবর্জনাগুলো পরিষ্কার করতে কে? আকাশ, হ্যান্ডস আপ, পিস্তলটা নিচে ফেলো। আমি মেজর তারিক বলছি। আকাশের চোখে পলক ফেলার আগেই সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার নড়াচড়া এত দ্রুত যে তারিক কিছু বোঝার আগেই আকাশ তারিকের সামনে এসে দাঁড়ায়। 1 সেকেন্ডের মধ্যে সে তারিকের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয় এবং তারিকের পেটে একটা লাথি মেরে তাকে ঘরের বাইরে বৃষ্টির মধ্যে ফেলে দেয়। তারপর দ্রুত হাতে দরজাটা লাগিয়ে ভেতর থেকে ছিটকিনি তুলে দেয়। তারেক ভাই, আকাশ, তুমি এটা কি করলে? ও আমার লোক। তোমার লোক বাইরে থাকুক সেমি, এখন তোমার স্বামীর সাথে তোমার কাছে পার্সোনাল কথা আছে। তুমি তুমি এভাবে কথা বলছো কেন? আর ওরা কারা? এদের তুমি মেরেছো? এটা তোমার ওই হবু বাসুর জালাল উদ্দিনের পাঠানোর উপহার, তবে উপহারগুলো খুব একটা টেকসই ছিল না। আকাশ স্থির পায়ে সিমির দিকে এগিয়ে আসে। সিমি ভয়েই পেছাতে গিয়ে খাটের সাথে ধাক্কা খেয়ে বসে পড়ে। আকাশ সিমির দুই পাশে হাত রেখে ঝুঁকে পড়ে তার উপর। আকাশের শরীর থেকে আসা বৃষ্টির ঠান্ডা আর রক্তের নোনা গন্ধ সিমির মস্তিষ্কে এক অদ্ভুত নেশা তৈরি করে। তুমি কে আকাশ? তুমি তো কোনো সাধারণ ছাত্র হতে পারো না। আমাকে সেটা দিয়ে তোমার কি কাজবো? তুমি তো চেয়েছিলে একটা কন্ট্যাক্ট ম্যারেজ। এই যে দেখো, তোমার কন্ট্যাক্ট আমি জীবন দিয়ে রক্ষা করছি। তুমি কি আগে থেকে জানতে এরা আসবে? জালাল উদ্দিন যখন কোনো মশা মারতে কামান দাগায়, তখন মশার কাছে আগে থেকেই খবর পৌঁছে যায়। আকাশ তার একটা হাত সিমির চিবুকের নিচে দিয়ে তার মুখটা উঁচিয়ে ধরে। সিমির বুক ভয়ে আর উত্তেজনায় দ্রুত ওঠানামা করছে। আকাশ তার মুখটা সিমির কানের খুব কাছে নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস সিমির ঘাড়ের লোমগুলো খাড়া করে দিচ্ছে। স্বামীর জন্য তো দরজা মাঝরাতে এই কাদা মারিয়ে বস্তিতে ছুটে এলে, নাকি ভয় পাচ্ছিলে আমি মরে গেলে তোমার ওই ম্যারেজ সেলটা ভেঙে যাবে? আমি আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছিলাম। মিথ্যা বলবে না সেমি, তুমি ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে তোমাকে ওই সাইকোপ্যাথ রাশেদের বেছানা যেতে হবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। জালালউদ্দিন একজন জানোয়ার, ও আমার ভাইকে মেরে ফেলবে। তোমার ভাই একজন খুনি সেমি, তার বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু তুমি তো অনেক রূপবতী। আকাশ সিমির কানের লতিতে নিজের ঠোঁট দিয়ে হালকা করে একটা কামড় দেয়। সিমি যন্ত্রণায় আর সুরসুরিতে একটা ছোট চিৎকার করে ওঠে। সে আকাশকে ধাক্কা দিতে চায়, কিন্তু আকাশের ভেজা আর শক্তিশালী বুক তাকে আরও শক্ত করে চেপে ধরে। আকাশ, ছাড়ো, এটা ঠিক না। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না, এটা শর্তে ছিল। শর্ত তো তুমি ভেঙেছো সেমি। আমার ঘরে মাঝরাতে এসে তুমি নিজেই আমাকে ইনভাইট করেছো। আমি ইনভাইট করিনি, আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচাতে এসেছো আমাকে? যে লোকটা একাই 5টা রাশিয়ান কমান্ডোকে কুত্থার মতো মারতে পারে, তাকে তুমি বাঁচাবে? তুমি আসলে কে? তোমার পরিচয় কি? আমি তোমার সেই কেনা গোলাম সেমি, যে গোলাম এখন তার মালকিনের শরীরের দখল নিতে চায়। আকাশ সিমির ওড়নাটা একটানি সরিয়ে দেয়। তার দৃষ্টি এখন সিমির উন্মুক্ত গলার দিকে। সিমি বুঝতে পারছে সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। যে আকাশকে সে দুর্বল ভেবেছিল, সে আসলে এক হিংস্র শিকারী। তুমি কি আমাকে রেপ করবে? তুমিও কি জালালের মতো ছোট লোক? রেপ? না সেমি, রেপ করে নিচু জাতের মানুষ। আমি তোমাকে কবুল করিয়ে নেব যে তুমি আমার। সেটা কোনোদিন হবে না। আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা আর ভালোবাসার মাঝখানের দাগটা খুব সরু বউ। এই যে তোমার হার্টবিট এত বাড়ছে, এটা কি শুধু ভয়ের কারণে নাকি অন্য কিছু? আকাশ সিমির ঠোঁটের খুব কাছেই নিজের ঠোঁট নিয়ে আসে। সিমি চোখ বন্ধ করে ফেলে। সে অপেক্ষা করছে এক অশুভ পরিণতির, কিন্তু আকাশ তাকে কিস না করে শুধু তার নাকের ডগায় একটা কামড় দেয়। উফ, পাগলামি করো না আকাশ।
বাইরে তারেক ভাই আছে, পুলিশ আছে। বাইরে এখন কেউ নেই সিমি। তোমার তারেক ভাই এখন বৃষ্টির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর পুলিশ, তারা তো আমার পারমিশন ছাড়া এই বস্তির ম্যাপও দেখতে পায় না। তুমি কি পুরো শহর কন্ট্রোল করছো? শহর না সিমি, আমি তোমার ভাগ্য কন্ট্রোল করছি। এখন বলো, জালালকে আমি শেষ করে দেব? তুমি জালালকে মারতে পারবে? জালালকে মারতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু আমি চাই জালাল দেখুক তার সাম্রাজ্য কিভাবে তাসের গড়ের মতো ভেঙে পড়ে। তুমি আমাকে সাহায্য করবে? সাহায্য তো করবই, কিন্তু বিনিময়ে আমি আমার অধিকার বুঝে নেব প্রতিদিন রাতে। তুমি একটা জানোয়ার আকাশ। জানলাম, এখন জানুয়ারির আদর সহ্য করার জন্য তৈরি হও। আকাশ সিমির ঘাড়ের কাছে নিজের মুখটা ডুবিয়ে দেয়। সিমি আর বাধা দিতে পারে না, তার শরীর যেন অবশ হয়ে আসছে। বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরের এই ডার্ক রোমান্স এক ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত তৈরি করে। সিমি বুঝতে পারে জালালউদ্দিনের চেয়েও বড় বিপদ এখন তার একদম বুকের উপর চেপে বসে আছে। আকাশ আস্তে করে সিমির কানের কাছে ফিসফিস করে বলে, দরজাটা সবসময় খোলা রেখো সিমি, কারণ আকাশ যখন খুশি আসতে পারে। আকাশ সিমির কোমর থেকে হাত সরিয়ে দিয়ে জানলার দিকে এগিয়ে যায়। এক নিমেষেই সে জানলার গ্রিল গলে অন্ধকারে হারিয়ে যায়, ঠিক যেমনভাবে সে সেদিন পিএম হাউস থেকে উধাও হয়েছিল। সিমি হাঁপাতে হাঁপাতে মেঝে রক্তের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই রক্ত শুধু ওই অ্যাসাসিনদের নয়, এই রক্ত তার নিজের দীর্ঘদিনের গড়ে তোলা অহংকারেরও। দূরে পুলিশের সাইরেন শোনা যায়, কিন্তু আকাশের কোনো চিহ্ন আর সেখানে নেই। সিমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি খোলে। বাইরের মেজর তারেক সবেমাত্র জ্ঞান ফিরে পেয়ে মাথা চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। বৃষ্টির তোড়ে তারেকের শরীরের রক্ত ধুয়ে যাচ্ছে, কিন্তু সিমির মনের উপর যে দাগ আকাশ আজ রেখে গেল, তা ধোঁয়ার মতন কোনো বৃষ্টি এই পৃথিবীতে নেই। সিমি আকাশের ঘরের দেয়ালের দিকে তাকায়, যেখানে রক্ত দিয়ে একটা অদ্ভুত সাইন করা আছে। সিমি বিড়বিড় করে বলে ওঠে, শ্যাডো সিগনেচার। তার সারা শরীর আবার এক অজানা আতঙ্কে শিউরে ওঠে। সে বুঝতে পারে তার জীবনের কন্ট্রোল এখন আর তার হাতে নেই, সেটা চলে গেছে ওই রহস্যময় আকাশের হাতে। সিমি বৃষ্টির মধ্যে পা বাড়ায়, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে এখন মিশে আছে এক অদ্ভুত ধরনের আত্মসমর্পণ। সে জানে আজ থেকে সে আর কেবল প্রধানমন্ত্রীর মেয়ে নয়, সে এই অন্ধকার জগতের সম্রাটের এক বন্দিনী নারী। আর এই বন্দিত্বই হয়তো তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে। সে আর তারেক ভাই গাড়ির দিকে হাঁটা শুরু করে, কিন্তু আকাশের সেই বোনা চাহনি সিমির চোখের সামনে থেকে কিছুতেই সরছে না। গাড়িটা যখন বসিলা ব্রিজ পার হচ্ছে, তখন সিমির মনে হলো রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টের নিচে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছে। সে ভালো করে তাকাতেই দেখলো কেউ নেই, শুধু বৃষ্টির ঝাপটা। সিমি সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। তার কানে তখনও বাজছে আকাশের সেই কণ্ঠস্বর, দরজা খোলা রেখো সিমি। পরের দিন বসিলা বস্তির সে ভয়ঙ্কর রক্তস্নাত রাতের পর সকালটা এসেছিল এক থমথমে নীরবতা নিয়ে। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সিমি। তার মাথার ভেতর শুধু আকাশের সেই হিংস্র রূপ আর ঘাড়ের উপর ফেলা উষ্ণ নিঃশ্বাস ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আজ সকালে তার নিজস্ব ভয় নিয়ে ভাবার কোনো সময় নেই, কারণ আজ পুরো দেশের ভাগ্য সুতোর উপর ঝুলছে। সকাল 11টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের হাই সিকিউরিটি ভল্ট রুমে বসেছে এক রুদ্ধ দাঁড় বৈঠক। জালালউদ্দিন বলেন, ম্যাডাম, প্রাইম মিনিস্টার, কলমটা ধরুন আর ফাইলটে সাইন করে দিন। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। জালাল, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? এই ডিপ সিপোর্ট প্রজেক্টটা দেশের অর্থনীতির মেরুদণ্ড। এটা আমি তোমার ওই বেনামি কোম্পানির হাতে তুলে দিতে পারি না। তুলে তো আপনাকে দিতেই হবে ম্যাডাম, নইলে আপনার ওই গুণধর ছেলের রানার মার্ডারের ভিডিওটা আজ 12টা নিউজে ব্রেকিং হবে। তখন আপনার সরকার কোথায় যাবে? প্লিজ সাইন করে দাও। এই লোকটা পাগল, ও সত্যি সত্যি ভিডিওটা ছেড়ে দেবে। আমি ফাঁসি দইতে ঝুলতে চাই না। ভাইয়া তুই চুপ করবি? তোর ওই নোংরা কাজের জন্য আজ পুরো দেশ একটা মাফিয়ার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আর তুই নিজের জানের ভয় পাচ্ছিস। তুই বুঝবি না সিমি, তুই তো সেফ আছিস, মরলে তো আমি মরবো। আহা, ভাই বোন মিলে ঝগড়া করো না। সিমিও সেফ নেই রানা। ও যদি আমার ভাই রাশেদকে বিয়ে না করে, তবে ওর ছবি কিন্তু আমি রাস্তায় টাঙিয়ে দেব।
আপনার সাহস তো কম না জালাল সাহেব? আপনি আমার মায়ের সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন। কম কি না সুন্দরী, এটা বাস্তব। আর ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনি সাইন না করলেও আজ এই প্রজেক্ট আমারই হবে। সিস্টেম রেডি করুন মিরাজ। জালালউদ্দিনের সেক্রেটারি মিরাজ একটা ল্যাপটপ নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ায়। অর্থ মন্ত্রণালয়ের চিফ সেক্রেটারি নার্ভাসভাবে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকান। কিন্তু জালাল সাহেব, এই সিস্টেমে তো বড় একটা সমস্যা আছে। এই প্রজেক্টের মূল ইনভেস্টর হলো এম্পায়ার কর্পোরেশন। তাদের মালিকিত্ব ডিজিটাল শ্যাডো সিগনেচার ছাড়া এই ফাইল ট্রান্সফার কমপ্লিট হবে না। শুনেছ জালাল, তুমি জোর করে আমার সাইন নিলেও লাভ নেই। এম্পায়ারের মালিককে সেটা এই দেশের কেউ জানে না। কেউ জানে না, কিন্তু জালালউদ্দিন জানে কিভাবে কাজ আদায় করতে হয়। আমি ওই রহস্যময় বিলিনিয়ারের সার্ভার হ্যাক করে তার সিগনেচার বাইপাস করে নিয়েছি। আপনি একটা ইন্টারন্যাশনাল কর্পোরেশন সিগনেচার হ্যাক করেছেন, এটা তো অসম্ভব। অসম্ভব বলে আমার ডিকশনারিতে কিছু নেই সিমি। আজ থেকে এই $1 ট্রিলিয়ন প্রজেক্টের মালিক আমি। এই যে দেখো। জালালউদ্দিন একটা অহংকারী হাসি দিয়ে ল্যাপটপের এন্টার বাটনে সজোরে চাপ দেয়। ওয়ালরুমের বিশাল স্ক্রিনে একটা প্রসেসিং বার ঘুরতে থাকে। সবার চোখ স্ক্রিনের দিকে। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে বড় বড় সবুজ অক্ষরে লেখা ওঠে, সিগনেচার ভেরিফাইড, ওনারশিপ ট্রান্সফার্ড। জালাল খুশিতে হাততালি দিয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তে তার হাসিটা বাতাসে মিলিয়ে যায়। মিরাজ, স্ক্রিনে এটা কার নাম দেখাচ্ছে? আমার কোম্পানির নাম কোথায়? স্যার, আমি তো বুঝতে পারছি না। সিস্টেমে তো আপনার নামেই দেওয়ার কথা ছিল। ওয়ালরুমের বিশাল স্ক্রিনে এম্পায়ার কর্পোরেশনের নতুন লিগ্যাল অথরিটির নামের জায়গায় জালালের নাম আসেনি। সেখানে জলজল করছে একটা নাম, আকাশ, লিগ্যাল হাজব্যান্ড অফ সিমি শিকদার। পুরো রুম যেন এক নিমিষে জমে বরফ হয়ে যায়। সিমি, এটা কি লেখা? আকাশকে? আর তোমার লিগ্যাল হাজবেন্ড মানে কি? সিমি, তুই কি লুকিয়ে বিয়ে করেছিস? আর এই ছেলেটা কে যে এত বড় প্রজেক্টের মালিক হয়ে গেল? মা, ভাইয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আকাশ তো ও তো একটা ফকিরা ছেলে। ফকিরা ছেলে মানে? সিমি, তুমি আমার সাথে গেম খেলেছ? এই আকাশটা কি? ওর এত সাহস যে আমার মুখের গ্লাস কেড়ে নেয়। সিমি পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার হাত পা কাঁপতে শুরু করেছে। তার মানে আকাশ, ওই বস্তির ফকিরা ছেলেটা এম্পায়ার কর্পোরেশনের আসল মালিক, সেই বাংলাদেশের নাম্বার 1 বিলিয়নিয়ার। ঠিক তখনই মন্ত্রণালয়ের ভারী কাঁচের দরজাটা বিকট শব্দে খুলে যায়। কার মুখের গ্রাস কে কেড়ে নেয় জালাল সাহেব, সেটা তো সময় বলবে। তবে আপাতত আমার স্ত্রীর দিকে আঙ্গুল তুলে কথা বলাটা বন্ধ করুন। সবাই দরজার দিকে তাকায়। আকাশ ভেতরে প্রবেশ করছে। আজও তার পরনে সেই ফেড হওয়া শার্ট আর ছেঁড়া জিন্স। তার কাঁধে একটা পুরনো ব্যাগ, কিন্তু তার চেহারায় ওই ভীরু ভাবটা আজ আর নেই। তার চোখে এক ভয়ঙ্কর রাজকীয় অহংকার। এই ছেলে, তুমি এখানে কিভাবে ঢুকলে? গার্ডস, অ্যারেস্ট হিম। তারেক তার এসএসএফ গার্ডদের নির্দেশ দিতেই আকাশের পেছন থেকে অন্তত 50 জন বিশালদেহী বিদেশি অ্যালিড মার্সেনারি ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। 1 সেকেন্ডের মধ্যে তারা এসএসএফের সবার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের হাঁটু গেড়ে বসিয়ে দেয়। পুরো ওয়ালরুম এখন আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তুমি কে? এই ভাড়াটা সৈন্য তুমি কোথায় পেলে? আমি আকাশ। তুমি সারা রাত যাকে খোঁজার জন্য তোমার কুকুরগুলোকে পাঠিয়েছিলে। আর হ্যাঁ, তোমার পাঠানো রাশিয়ান কুকুরগুলোর লাশ আমি পিএম হাউসের গেটে পাঠাইনি, সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলে দিয়েছি। তার মানে তুমি এম্পিয়ারের মালিক? তুমি আমার কোম্পানিগুলো দেউলিয়া করেছো? বুদ্ধি তো দেখছি তোমার বেশ ভালো জালাল সাহেব, কিন্তু তোমার এই ল্যাপটপ বড্ড সস্তা। আকাশ ধীর পায়ে হেঁটে টেবিলের কাছে যায়। কোনো কথা না বলে সে জালালের ওই দামি ল্যাপটপটা তুলে নিয়ে সজোরে ফ্লোরে আছাড় মারে। ল্যাপটপটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। জালাল ভয়ে 2 পা পিছিয়ে যায়। আকাশ এবার ধীরে ধীরে সিমির দিকে ফিরে তাকায়। কি বউ, এমন ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? কাল রাতে না খুব সাহস দেখাচ্ছিলে। আকাশ, তুমি এটা কি করলে? তুমি এই প্রজেক্টটা নিজের নামে কিভাবে নিলে?